গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। দ্বিতীয় পর্ব। জোবায়ের সাহেব ব্যবসায়িক কাজে কিছু দিনের জন্য নারায়ণগঞ্জ গেছেন। তাই আরওয়ার বিষয়টা বাড়ির সদস্যদের মধ্যে এক প্রকার চাপা রয়ে যায়। জাওয়াদের বাবা মা এবং দাদি বিষয়টা বেশ ভালোভাবেই উপলব্ধি করলেও অন্যদের কাছে ধোঁয়াশা রয়ে যায়। কোকেয়া শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বলতে গিয়েও বলেননি। কে জানে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। জহির রায়হান বেশ মন দিয়ে পেপার পড়ার ভান ধরে স্ত্রীর অস্থিরতা লক্ষ্য করছেন। কোকেয়া কিছুক্ষণ পায়চারি করে বলল, শুনছ? ফারাজের সঙ্গে তোমার একবার কথা বলা কি উচিত না? একটা সম্পর্কে যখন জড়িয়ে গেছেই এটা মেনে নিয়ে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ। কেন সে অযথা জটিলতা সৃষ্টি করছে? জহির সাহেব পেপার ভাঁজ করে টেবিলে রাখলেন। স্ত্রীর দিকে চেয়ে বললেন, কোকেয়া ওর জীবনে সবচেয়ে কাছের মানুষ ওর ছোট মামা। তার বৈবাহিক জীবনের জটিলতা ও কতখানি বুঝেছে বা দেখেছে আমরা জানি না। তবে এইটুকু বোঝা যায় ওর মনে খুব নেতিবাচক প্রভাব পড়েছে। তারপর যত বুঝদার হলো পারিপার্শ্বিক নানান টানপোড়েনে ওর মাথায় সেট হয়ে গেছে বিয়ে মানেই কঠিন কিছু। স্ত্রী নামক মানুষটাকে ও ভয় পায়। এ কথা তো সে নিজে বহুবার বলেছেও। আমি কি তখন ভেবেছি এটা এত সিরিয়াস কিছু? মানুষের জীবনে কত কি হয়, কত ভয় ভীতি থাকে। সব কি সারা জীবন থাকে? তাছাড়া বাবার মুখের উপর কথা বলবে এমন দুঃসাহস এই বাড়ির কারো আছে? সেটাই আসল কথা। আমি বলি কি তুমি ওকে একটু বুঝাও। বৌমার মনের উপর কি বয়ে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। জহির সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক বলেছ, ওর সঙ্গে আমরা অন্যায় করেছি। আমাদের সচেতন হওয়া উচিত ছিল। আমি দেখি কথা বলে। পাপিয়ার বান্ধবী হিয়া রাস্তার পাশে ভেলপুরি খেতে খেতে বলল, আমার কি মনে হয় জানোস সামিয়া রিজভি রে জাস্ট ইউজ করতেছে। ভালোটালো বাসতেছে না। পাপিয়া বলল, ওইসব তুই আমি বলে লাভ আছে। রিজভি তো সামিয়া বলতে অজ্ঞান। অয় কেমন মদন চিন্তা কর, এখনো তো নিজে কামাই করা শুরু করে নাই। অথচ হাজার হাজার টাকা খরচ করে গফ পালতেছে। সামিয়াও একখান চিজ মাইরি। কেমন নাকে দড়ি ঝুলিয়ে ছেলেটাকে ঘোরাচ্ছে। আমরাই কিছু করতে পারলাম না। এমন একটা বফ জুটাইতে পারলে তো হইছিল সেমিস্টার ফি জোগাড় করতে টিউশন করা লাগতো না। তা যা বলছোস। আচ্ছা চল ক্লাসে যাই, এখন আবার অন্যের সংসারের কাহিনী শোনা লাগবে। হে হে হে, নিজের সংসার নাই তো কি হইছে, পরের সংসারের ইংলিশ ভার্সন পড়তে পড়তে জীবন শেষ করতেছি। ভেলপুরির বিল দিয়ে ক্লাসে গিয়ে বসতেই রিজভি বলল, পাপিতা কই ছিলি রে তুই? তোরে আমি কত জায়গায় খুঁজছি। যেখানেই ছিলাম তোর কাজ কি? আরে আমি তোকে খালি কাজেই খুঁজি নাকি? তোর প্রতি আমার কনসার্ন আছে না? বাচ্চা মেয়ে পড়ে হারাই টারাই যাস যদি, তাই চোখে চোখে রাখি আর কি। ওয়ে কত্ত ভালা পোলা। বেবি সিটার খুললেই পারোস, বাচ্চাদের কেয়ার টেকার হবি। তুই না ভালো বুঝোস না। এজন্যই বলে মেয়েমানুষের ভালো করতে নাই। তোর ভালোর দৌড় কতখানি জানা আছে। এখন হুদাই প্যাচাল পারিস না। তুই সেদিনের জন্য এখনো রেগে আছস। পকেট ফাঁকা কইরা জিগাইতে আসোস রাগ করে আছি কিনা। ছি পাপিতা, তোর এত সংকীর্ণ মন। সামান্য কটা টাকার জন্য বন্ধুত্ব নিলামে তুললি। তোর থেকে এটা আশা করিনি। আমার খালাম্মা ঠিকই বলে বড়লোকের আত্মা থাকে না। পাপিয়া ভেংচি কেটে বলল, সব আত্মা তোর কাছে থাকে। তাই তো। তুই কি ইনডিরেক্টলি আমারে গরিব বুঝাইলি? সমাজদারোं के लिए इशारा ही काफी होता है। তোর মতো হবার চেয়ে আত্মাওয়ালা গরিব হওয়া শ্রেয়। তোর জায়গায় আমি হলে ওই টাকা গোনায়ও রাখতাম না। ফকিরকে দান করছি ভেবে তুষ্ট হয়ে যেতাম। শোন, তোরে দেওয়ার চেয়ে ফকিরকে দেওয়া হাজার গুণ ভালো। সে অন্তত খেয়ে পড়ে দোয়া করবে।
তুই তো অকৃতজ্ঞ। রিজভি মিথ্যে রাগের ভান ধরে নিজের পকেটে হাত দিল। ওয়ালেট বের করে বলল, এই মানিব্যাগে যত টাকা আছে সব দিয়ে হলেও আমি তোর ঋণ শোধ করব। হিয়াছো মেরে ওর মানিব্যাগ নিয়ে চেক করে বলল, ওরে বাবা, সামিয়া ম্যাডামের ছবি রাখা। এটা তো সামান্য। আমার বুকের পুরো ক্যানভাসেই তো ওর ছবি আঁকা। শেক্সপিয়ারের উত্তরসূরি। উত্তরসূরি আর হতে পারলাম কই। সে জনাব তো 18 বছরে বিয়ে করে সন্তানের বাপ হইছে, আর আমি 24 বছরেও খোকা। বাবু লাল চশমা কিনে দিব। হুক বাবু ডাকবি না। ঢং। পাপিয়া বলল, আরে বুঝোস নাই বাবুকে ডাকে। তুই ডাকলে মাইন্ড খাইব না। রিজভি বলল, এই জন্যে তোরে এত ভালোবাসি। কত বুঝদার তুই। ছে। আরোয়ার জ্বরের প্রকোপে প্রলাপ বকতে শুরু করেছে। ওর শব্দ শুনে জাওয়াদের ঘুম ভেঙে গেল। কোনোমতে চোখ কচলে বেডসাইডের ল্যাম্প অন করতেই দেখে আরোয়া ঘুমের মধ্যেই বকবক করছে। আরোয়া, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? আরোয়া মাথা নেড়ে বলল, আম্মু কোথায়? আম্মুকে ডাকো। আমার ভালো লাগছে না, আমি আম্মুর কাছে যাব। জাওয়াদ ওর কপালে হাত দিয়ে দেখল ভালোই জ্বর এসেছে। ঘড়ির কাঁটা 2টার ঘরে জাওয়াদ খুব যত্ন করে পানিতে কাপড় ভিজিয়ে আরোয়ার কপালে জলপট্টি দিচ্ছে। ঘুমে তার চোখ জ্বালা করলেও চুপচাপ বসে আছে। হঠাৎ আরোয়া ওর হাত ধরে বলল, মায়া বাড়াচ্ছেন কেন? এটা না করলেও চলবে। চুপ করে ঘুমানোর চেষ্টা করো। আমি আপনার মতো চুপচাপ থাকতে পারি না। ছাড়ুন, আপনাকে আর করতে হবে না, আমি নিজেই করব। আরোয়া, সবসময় তেরামি করতে হবে? অসুস্থ তুমি। আমি তেরামি করি না, আপনি আমাকে তেরামি করতে বাধ্য করেন। নয়তো আমি গুড গার্ল। তাই নাকি? থু। আব্বু বলে আমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। আর কি বলে? অনেক কিছুই বলে। ওহ। কিছু খাবে? পানি খাবো। জাওয়াদ পানি এগিয়ে বলল, তুমি খুব রাগী তাই না? এরকম হাত কাটার রেকর্ড আর আছে? পানি খেয়ে আরোয়া বলল, হাত কাটার দরকারই পড়েনি। এবার দরকার পড়েছিল। না। তবে মাথা গরম হয়ে গিয়েছিল। আচ্ছা। শুনুন। বলো। আপনার গফ কি খুব সুন্দরী? হলে কি হবে? আমার চেয়ে বেশি সুন্দর। কি জানি। তাও ঠিক আপনার জানার কথা না। আপনি তো আমাকে ঠিকঠাক দেখেনইনি। তুলনা করবেন কিভাবে? তুমি কি চাইছো তুলনা করি? জানি না। বাদ দিন, বলতে হবে না। আচ্ছা। সুস্থ হবার পর আরোয়া চলে যাওয়ার কথা তুলবে এমনটাই ধারণা ছিল জাওয়াদের। কিন্তু আরোয়া তার ধারণা ভুল প্রমাণিত করে মনের সুখে আগের মতোই থাকতে শুরু করল। মেয়েটার মনে কি চলছে কে জানে। আরোয়া গুনগুন করে গান গাইতে গাইতে ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। জাওয়াদ আর চোখে তার কার্যকলাপ দেখছে। হঠাৎ আরোয়া ওর সামনে এসে বলল, দেখার হলে সরাসরি দেখুন, এমন চোরের মতো আর চোখে দেখছেন কেন? কথাটা শুনে জাওয়াদ হকচকিয়ে বলল, চোররা আর চোখে দেখে তোমাকে কে বলেছে? বলতে হবে কেন, এমনিতেই জানি। ভুল কথা। গোয়েন্দা বা পুলিশরাও আর চোখে দেখে। সে যাই হোক, আমাকে দেখার জন্য গোয়েন্দা, পুলিশ বা চোর হতে হচ্ছে কেন? আমি জানি আমি সুন্দরী, তাই বলে এমন করবেন? তুমি সুন্দরী এটা কে বলেছে? যেই বলেছে তাতে আপনার কি? তাকে বলে দিও সে যেন চোখের ডাক্তার দেখায়। কেন, আমার রূপের আগুনে তার চোখের পাওয়ার কমে গেছে মনে হচ্ছে? মাই গড, এত কনফিডেন্স! ইয়েস। ভালো। আরোয়া হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, শুনুন, আজকে আপনাকে নিতে আসতে হবে না। আমার ফ্রেন্ড আমাকে ড্রপ করে দিয়ে যাবে। আচ্ছা। দেখুন তো সব পারফেক্ট আছে কিনা। জাওয়াদ ওর দিকে তাকিয়ে বলল, ক্লাস করবে নাকি বিয়েতে যাবে? হঠাৎ এত সাজগোজ?
আজকে ক্লাস বাঙ্ক করে বেড়াতে যাব। ওহ, আপনি কখনো ক্লাস বাদ দিয়ে বেড়াতে গিয়েছিলেন? না, আপনার থেকে এটাই আশা করেছি। যাই হোক, তাড়াতাড়ি চলুন, লেট হচ্ছে আমার। জাওয়াদ গাড়ির চাবি নিয়ে বের হল। গাড়িতে আরওয়ার অস্থিরতা ছিল দেখার মতো। একটু পরপর কল আসছে, ও বারবার আয়না দেখছে। হাবভাব দেখে মনে হচ্ছে ও বুঝি কোনো ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। জাওয়াদ নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে জিজ্ঞাসাও করতে পারছে না ঘটনা কি, আবার চুপচাপ হজমও করতে পারছে না। সে নীরবে ড্রাইভ করে যাচ্ছে। হঠাৎ আরওয়া বলল, এখানে এখানে গাড়ি থামান। জাওয়াদ গাড়ি থামিয়ে আশেপাশে তাকালো। কই, কাউকে তো দেখা যাচ্ছে না। আরওয়া গাড়ি থেকে নেমে বলল, আপনি চলে যান, এখান থেকে আমি একা যেতে পারবো। ওরা কোথায় আছে বলো, আমি ড্রপ করে দিচ্ছি, সমস্যা নেই তো? না, ঠিক আছে, আপনি চলে যান, আল্লাহ হাফেজ। বলেই আরওয়া রাস্তা পার করে চলে গেল। জাওয়াদ পেছনে থেকে ওর দিকে তাকিয়ে রইল। নাহিয়ান চুপচাপ ডক্টর তারিনের চেম্বারে বসে আছে। তারিন রিপোর্টগুলো চেক করে বলল, ওর ট্রিটমেন্ট শুরু করে দেওয়া উচিত। আর লেট করা ঠিক হবে না। অপারেশন করলেও তো এটা সম্পূর্ণ সলভ হবে না, তাই না? এটা অনেকটা ডায়াবেটিস আর থাইরয়েডের মতো। লাইফস্টাইল মেইনটেইন করলে কন্ট্রোলে থাকবে, তবে সম্পূর্ণ ঠিক হবে সেই ভরসা দিতে পারছি না। ওর বিএমআই তো পারফেক্ট আছে, না ওভার ওয়েট না থিন, তারপরও এই জটিলতা কেন? তারিন সান্ত্বনা দিয়ে বলল, এত হতাশ হবার কিছু নেই। অসুখ বিসুখ অনেক সময় বংশগতভাবেও হয়, এটায় কারো হাত নেই। ঠিক বলেছিস। আচ্ছা, আমি ওকে নিয়ে আসব। ওর অপারেশনের ব্যবস্থা কর। নাহিয়ান বের হয়ে নিজের চেম্বারে ঢুকে সাবার ছবির দিকে তাকালো। এত মায়াবী ওর মুখটা, যতই দেখে ততই মায়া লাগে। আল্লাহ যেন সব মায়া ওর মুখে ঢেলে দিয়েছেন। নাহিয়ান চেয়ারে হেলান দিয়ে বসল। তাদের বিয়ের প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয়নি। সমস্যা কার এটা খোলাসা করে ও সাবাকে বলে না। ও চায় না সাবা কষ্ট পাক, তাই সবসময় চেষ্টা করে সাবাকে হাসিখুশি রাখতে, অন্য সবে ভুলিয়ে রাখতে। কিন্তু মেয়েটা আজকাল বাচ্চা নেওয়ার বায়না করে, কোনোভাবেই ভোলানোর যায় না। নাহিয়ান মনে মনে ঠিক করতে থাকে কিভাবে সাবাকে কনভিন্স করা যায়। বাবা, আসবো। এসো বৌমা, এসো। কি করছিলেন? তেমন কিছু না। কিছু বলবে? ভাবলাম আপনার সঙ্গে চা খেতে খেতে একটু গল্প করি। ওহ, এই ব্যাপার। আমার তো ভালোই হয়। আরওয়া টিপট থেকে কাপে চা ঢেলে জহির সাহেবের দিকে এগিয়ে দিল। জহির সাহেব চায় চুমুক দিয়ে বললেন, বাহ, দারুণ। তা পড়াশোনা কেমন চলছে তোমার? সব ঠিকঠাক তো? জি, ভালোই চলছে। বৌমা, তুমি সেদিন আমায় বলোনি কেন তুমি বোটানিতে পড়ছো? আমি কিনা মায়ের কাছে মামা বাড়ির গল্প করছিলাম। আপনার গাছ নিয়ে যে চিন্তাভাবনা আছে তা তো বইয়ে পাব না। ছোটবেলায় আব্বু বলতো, কখনো বলবে না জানো বাপারও। এতে অপর পাশের মানুষ তোমাকে আর বলতে চাইবে না। শিখতে চাইলে বেশি বেশি শুনতে হবে, বলার সুযোগ দিতে হবে। আমি সেটা মেইনটেইন করার চেষ্টা করি সবসময়। খুব ভালো বলেছে তোমার আব্বু। যে বলে সে সব জানে বা পারে তাকে আর কেউ শেখাতে চায় না। ভাবে সে তো পারেই, ওকে আর কিছু শেখানো লাগবে না। হ্যাঁ, একদম। জাওয়াদ অফিস থেকে ফিরেই গেইটের সিসিটিভি ফুটেজ চেক করল। আরওয়াকে কে ড্রপ করে দিয়ে গেছে তা জানার কৌতূহল দমিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। আরওয়াকে সরাসরি জিজ্ঞাসা করবে সেরকম সহজ সম্পর্ক ও তাদের নেই। তাছাড়া ও কিনা কিভাবে? তাই বহুভেবে এটাই সহজ লেগেছে তার। কিন্তু সিসিটিভিতে দেখা গেল আরওয়া একাই গেইটের ভেতর প্রবেশ করেছে, ওর আশেপাশে কোনো গাড়ি দেখার স্কোপ মিলল না।
জাওয়াদ বিরক্ত হয়ে ওর পিয়ে সাম্যকে কল করে বলল, সাম্য, আমাদের গেইটের সামনে এমনভাবে সিসি ক্যামেরা সেট করো যেন বাড়ির বাইরের রাস্তার দুই দিকের 1 কিলোমিটার দূর অবধি সব দেখা যায়। ওকে স্যার। জাওয়াদ ফোন রেখে ল্যাপটপ খোলা রেখেই ফ্রেশ হতে চলে গেল। আরোয়া তখন মাত্র ওর জন্য জুস নিয়ে রুমে এসেছিল। ল্যাপটপে নিজের ফুটেজ দেখে ওর ঠোঁটের কোণে দুষ্টুমি মার্কা হাসি ফুটে উঠল। টেবিলের উপর থাকা মোবাইলে টেক্সট এলো, স্যার, ক্যামেরা সেট করতে লোক পাঠিয়েছি, দ্রুত হয়ে যাবে। আরোয়া ভ্রু কুঁচকে বলল, আবার কোথায় ক্যামেরা লাগাচ্ছে এই লোকটা? দরজার আওয়াজ পেতেই ও দ্রুত টেবিলের সামনে থেকে সরে গেল। ভাব নিল সবেই রুমে এসেছে। আপনার জন্য ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুস। থ্যাঙ্কস। তা কেমন ঘুরে বেড়ালে আজকে? দারুণ বেরিয়েছি, অনেক মজা হয়েছে। ওহ, কোথায় গিয়েছিলে? কেন বলবো? বললে সমস্যা হলে বলো না। সমস্যা কেন হবে? বলার কারণ জানলে বলবো কোথায় গিয়েছিলাম। এমনি জিজ্ঞাসা করা যাবে না নাকি? এখানেও মার প্যাচ লাগবে? অবশ্যই যাবে। যদি সম্পর্কের হিসাব করি তাহলে আমার নিঃশ্বাসের হিসাবও চাইলে আপনাকে দিব। আমি আমার হাজবেন্ডের কাছে কিচ্ছু লুকাবো না, নট এ সিঙ্গেল পিস অফ মাই মাইন্ড। বাব্বাহ। বাব্বাহ বলার কি আছে? আমরা দুই আত্মা এক প্রাণ হতাম। সে কিছু লুকোবে না, আমিও লুকাবো না। লোকের অনুকরণীয় আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকতাম। আচ্ছা, তো বলুন কি হিসেবে জানতে চাইছেন? কোনো কিছু হিসেবে না, এমনি সৌজন্যমূলক। ওকে। আরোয়া ফুলদানিতে রাখা লাল গোলাপগুলো নেড়েচেড়ে বলল, ভিনেগার মেশানো পানি ফুলদানিতে রাখলে ফুলগুলো কিছুদিন তাজা থাকবে, তাই না? হতে পারে, জানি না। আমি তো পারলে এগুলোকে সারা জীবনের জন্য তাজা রেখে দিতাম। এই ফুলগুলো খুব স্পেশাল। আরে, আইডিয়া আসছে। মমি করে রেখে দেওয়া যাবে তো? এতক্ষণ বুদ্ধিটা আসেনি কেন? বলেই আরোয়া মমি তৈরির সরঞ্জাম আনতে গেল। জাওয়াদ ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, লাল গোলাপ তো রোজ কিনতে পাওয়া যায়। এটা মমি করে রাখার মতো দুর্লভ বস্তু তো নয়। হয়তো যে দিয়েছে সে সাধারণ নয় বলেই। আরোয়া এসে বলল, এই এই আপনি ধরবেন না প্লিজ। কেন, আমি ধরলে কি এটা পচে যাবে? না, পুড়ে যাবে। মানে? বাংলা বুঝেন না? না, বুঝি না। সহজ ভাষায় বলো, কি বুঝাতে চাইছো? আমি ধরলে পুড়বে কেন? আমি আগুন। আমি কিছু বলে মার খাবো নাকি? আরোয়া, আমি তোমাকে মেরেছি। এসব কি অপবাদ দিচ্ছ? মারেননি, তবে হাবভাব তো এমন সুযোগ পেলে মেরে হাড়গোড় এক করে দিবেন বোঝাই যায়। জাওয়াদ ওর কথায় বিমূঢ় হয়ে গেল। এই মেয়ে তো খুব জাদ্রেল। মিথ্যে নারী নির্যাতন কেইসে ফাঁসাতে 2 বার ভাববে না। জি, একদম ঠিক ভেবেছেন। আমি নারী নির্যাতন কেইস ভালোই সাজাতে পারব। অসময়ে নাহিয়ানকে দেখে সাবা চিন্তিত গলায় বলল, এই শরীর ঠিক আছে তোমার? হঠাৎ অসময়ে এলে যে? নাহিয়ান শান্ত হয়ে সাবাকে জড়িয়ে ধরে রাখল। নাহিয়ান, কি হয়েছে? তুমি ঠিক আছো? হসপিটালে কোনো সমস্যা হয়েছে? এই টেনশন হচ্ছে আমার, কিছু তো বলো। সাবা চুপচাপ ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। বেশ কিছুক্ষণ পর নাহিয়ান সোজা হয়ে ওর মুখ আজলায় ভরে বলল, এই পৃথিবীতে বাবা মায়ের পর যদি কেউ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তবে সেটা তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা মনে প্রাণে বিশ্বাস করবা। আমার কাছে তোমার চেয়ে অন্য কোনো কিছু মূল্যবান নয়। আমি জানি তো আমার বরের কাছে আমি যা কত দামি। আজ হঠাৎ এই কথা উঠছে কেন? কি হয়েছে? শোনো সাবা, আমি যে প্রফেশনে আছি রোজ অনেক ঘটনা ফেস করা লাগে। আমাদের কাছে সুখী বা সুস্থ কেউ আসে না। আল্লাহ কত রকম অসুখ দিয়েছেন, আবার চিকিৎসাও দিয়েছেন, তাই না? হ্যাঁ। অসুস্থতা কারো দুর্বলতা নয়।
মাথা থাকলে ব্যথা হবেই। তো এখন কি হয়েছে বলো না। আমি কি তোমার বিষয়ে নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারি? সেই অধিকার কি আছে আমার? সাবা হেসে বলল, কিসব যে বলো তুমি। আমার সবকিছুতে তোমার অধিকার আছে। এটা বলা লাগে। আচ্ছা, তবে ভরসা রাখো আমার উপর। বলেই নাহিয়ান ওকে সঙ্গে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হল। নাহিয়ানের মা কোহিনূর দোতলার বারান্দা থেকে ছেলে আর ছেলের বউকে যেতে দেখছেন, তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি ঝাপসা চোখে দুহাত তুলে বললেন, আল্লাহ, তুমি ওদের সাহায্য করো। আমার বৌমাকে সহি সালামতে এই বিপদ থেকে উদ্ধার করো। সালমা তার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না বড় বউ, সব ঠিক হবে। আরওয়ার মিডটার্ম চলে এসেছে, তাই সে রোজ ঘণ্টাখানেক পড়াশোনা করছে। জাওয়াদ কাজ শেষ করে সামনে তাকিয়ে দেখে আরওয়া পড়ার টেবিলে বেঘোরে ঘুমাচ্ছে। আরওয়া, উঠে বিছানায় ঘুমাও, এরকম চেয়ারে বসে ঘুমাচ্ছ কেন? আরওয়া, ঘুমাচ্ছি না, বইয়ের থেকে পড়া নিচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে? হ্যাঁ, বইয়ের উপর মাথা রেখে ঘুমালে বইয়ের সব পড়া অভিশ্রবণ পদ্ধতিতে মাথায় ঢুকে যাবে। সিরিয়াসলি? ছোটবেলায় শাকা লাকা বুম বুম দেখেননি? ওইখানে একটা পর্ব এমন ছিল, ছেলেটা বইয়ে কান পাতলেই পুরো বই রিড করে ফেলে। আমিও সেই পদ্ধতি অ্যাপ্লাই করছি। কাজ দেয়। দিবে না কেন? অবশ্যই দেয়। আরোয়া, তুমি কি সিরিয়াস নাকি মজা করছো? আমি রাতবিরেতে আপনার সঙ্গে মজা করব কেন? আপনি জানেন না আমাদের বিশ্বাস কতটা ডেঞ্জারাস হয়। আপনি যা বিশ্বাস করবেন তাই ঘটবে। চিকিৎসা ক্ষেত্রেও এই ফর্মুলা ইউজ করা হয়। পজিটিভ থিঙ্কিং এর পাওয়ার আছে জানি, তাই বলে বইয়ে মাথা রেখে ঘুমালে পড়া মুখস্থ হয়, এ তো পুরোই বাচ্চা টাইপ থিঙ্কিং। আপনাকে বিশ্বাস করতে বলল কে? এই মেয়ে, তোমার রেজাল্ট কেমন আসে? এইচএসসিতে সিজিপিএ কত ছিল? আপনি আমার বায়োডাটা দেখেননি? না দেখলেও সমস্যা নেই, আপনার ডেস্কে আছে হয়তো। দেখে নিন। জাওয়াদ ফাইলপত্র ঘেটে সত্যিই ওর বায়োডাটা বের করল। এই থিঙ্কিং নিয়ে এত ভালো রেজাল্ট করেছ কিভাবে? নাকি মেধাবী বলে অন্যকে বোকা বানাতে এমন মনগড়া গল্প বলো? আরোয়া দু হাত মেলে আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, কে বলে আপনি কম কথা বলেন? কত কোশ্চেন করেন আপনি? জাওয়াদ মুখ ভার করে বেকনিতে চলে গেল। আরোয়া গালে হাত দিয়ে ওর দিকে চেয়ে বলল, ওয়ে, আমার জামাইটা কত্ত কিউট। রাগ করলে ইচ্ছা করে গালটা টেনে দেই। হুহ। এই শুনুন। কি? একটু শুনে যান, জরুরি কথা আছে। বলো, শুনছি। আরে শুনুন না, না শুনলে চরম মিস। জাওয়াদ ওর কাছে এসে বলল, বলো। কানে কানে বলবো। কান পাতুন। এদিকে আসুন। শুনতে হবে না ধন্যবাদ। হোঘার তারা একটা। জাওয়াদ শুনেও না শোনার ভান ধরে বেলকনির দিকে অগ্রসর হল। আরোয়া উঠে ওর টি শার্ট খামচে ধরে বলল, আমার কথা না শুনে চলে যাওয়া আপনার সবচেয়ে খারাপ অভ্যাস। জাওয়াদ ওর হাত ছাড়িয়ে বলল, আর তোমার পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো খারাপ অভ্যাস। বেশ তো, খারাপে খারাপে কাটাকাটি। মানে? আপনি আসলেই বুঝেন না নাকি বুঝেও বুঝেন না? এই মোটা মাথা নিয়ে বিজনেস করেন কিভাবে? নিজের পাঠ্যবইয়ে আপাতত ফোকাস দাও। আহারে জীবন। নিজের বাচ্চাদের পড়ানোর বয়সে নিজে পড়তেছি, এটা কি কম নয়? 21 বছর বয়সে নিজের বাচ্চা পড়ায় কেউ? এটা আপনার কাছে কম মনে হচ্ছে? আমার গ্রামের এক বোন 13 বছরে পালিয়ে গেছিল বফের সাথে। এখন ওর 2টা ছেলে। বড়টার বয়স 6 বছর, ছোটটার 4 বছর। 20 বছরেই নিজের 2 বাচ্চাকে ও পড়ায়। আমার তো 21 অনেক বেশি। জাওয়াদ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, তো আরও আগে বিয়ে করলে না কেন?
সবই কপাল, নয়তো এমন কাঁচা সবজি পাতে জুটে। কি বললে তুমি? আমি কাঁচা সবজি? না, আপনি কাঁচা সবজি হবেন কেন? আপনি তো পুরা আইসক্রিম। দেখলেই লোভ লাগে। তোমার মাথায় সমস্যা আছে, ঘুমাও তো। আরওয়া হালকা শীষ বাজিয়ে বলল, ওয়ে হয়ে কই তো রোকল। জাওয়াদ আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। এই মেয়ের ভাবভঙ্গি মোটেও সুবিধার না, কেমন ইবটিজারদের মতো চাহনি। না না, ইবটিজার না, ও তো রীতিমতো অ্যাডামটিজার। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? চলো তোমার ক্যাম্পাস দেখব আজকে। এখানে দেখার কি আছে? তুমি কি চাইছো না আমি ভেতরে যাই? না, চাইছি না। কেন, রহস্য কি? আপনি এখন গেলে আমার সব ফ্রেন্ডরা আপনাকে ঘিরে ধরবে। অযথা হইচই এর দরকার নেই। তাছাড়া আপনার অফিসে লেট হবে। জাওয়াদ সানগ্লাসটা চোখে পড়ে বাঁকা হেসে বলল, নো ওয়ারিস। আমি সামলে নিব। আরোয়া ভ্রু কুঁচকে বলল, আপনি চাইছেনটা কি? আমার বন্ধুবান্ধব দেখে আপনার কাজ কি? জাওয়াদ হালকা নুইয়ে ওর কানের কাছে বলল, তুমি কি ভয় পাচ্ছ আরওয়া? তোমার সিক্রেট কিছু জেনে যাব ভাবছ? হে হে হে, জোকস অফ দ্য ডে। শুনুন, আমি খোলা বইয়ের মতো, যার ইচ্ছা সে পড়ে নিতে পারে। আমার এমন কোনো সিক্রেট নেই যা সামনে এলে বিব্রতবোধ করতে হবে। ওয়াহ, এত কনফিডেন্স! ইয়েস। যাদের বাইরে থেকে দেখতে খোলা বই মনে হয়, তাদের সিক্রেট আরও বেশি থাকে। লোকে ভাবে আরে হে তো সব বলেই দেয়, এর আর গোপন কিছু নেই। কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। আরোয়া ওর চোখের দিকে কিতক্ষণ চেয়ে রইল। মৃদু হেসে বলল, বই পড়ে পড়ে ব্রেইনটা ভালোই শার্প করেছেন। মাশাআল্লাহ বলো। নজর লাগবে। আসুন থুতু দেই, নজর না লাগুক। জাওয়াদ ভার্সিটির গেইটের দিকে এগোতেই আরওয়া তার পেছনে আসতে লাগল। কিছু দূর এগিয়ে জাওয়াদ থেমে গেল। আরওয়া ওর কাছাকাছি এসে বলল, কি ব্যাপার, থামলেন কেন? তুমি যেভাবে টর্টয়েজের মতো হাঁটছ, না দাঁড়িয়ে উপায় কি? আমার অত লম্বা লম্বা পা নেই যে দুকদমে 1 কিলোমিটার এগিয়ে যাব। জাওয়াদ বিদ্রূপ করে বলল, তোমার জন্য রোলার শুজ কিনতে হবে দেখছি। নয়তো তাল মেলাতে পারবে না। আরওয়া গাল ফুলিয়ে বলল, দ্রুতগতি নিয়ে বড়াই করা ভালো না। স্লো অ্যান্ড স্টাউডে উইন্স ছাড়া। তোমার মুখটা যত চলে সেরকম পা চললে তো হতোই। যাই হোক, চলো এবার। জাওয়াদ মুখে তিক্ততা দেখালেও নিজের গতি কমিয়ে সে আরওয়ার পাশাপাশি চলতে লাগল। আরওয়ার বেস্ট ফ্রেন্ড রুমাইসা ওকে দেখেই হাত নেড়ে ইশারা দিল। আরওয়া ওর দিকেই অগ্রসর হল। রুমাইসা জাওয়াদকে খেয়াল না করেই বলল, কি রে, আজ এত লেট করলি যে? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে? ওহো, আজকাল রাত জাগা হচ্ছে বুঝি? তোর রোবটটা মানুষ হচ্ছে তাহলে? আরওয়া ওর বেনুনি টেনে পেছনে ইশারা করল। রুমাইসা ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল, কি? আরওয়া পেছনে পয়েন্ট করল। রুমাইসা পেছনে দেখে জাওয়াদ দাঁড়িয়ে আছে। ও চিৎকার করে বলল, আরে ভাইয়া, আপনি এখানে! হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! ওর চিৎকারে আরওয়া কানে হাত চেপে বলল, তোর গলা এমনিতেই 2 মাইল দূর থেকে শোনা যায়। এত জোরে চিল্লানোর কি দরকার ছিল? আরে খুশিতে চিল্লাই ফেলছি। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জামাই বলে কথা। একটু খুশি হমু না? জাওয়াদ ভদ্রতাসূচক হাসি দিয়ে বলল, এখানে ক্যান্টিন কোথায়, চলো সবাই বসি। তোমাদের অন্য ফ্রেন্ডদেরও ডাকো। আপনি একটু দাঁড়ান, আমি অন্যদের খবর দিচ্ছি। রুমাইসা চলে যেতেই আরওয়া বলল, আপনি কি এখন গ্রেট দুলাভাইয়ের মতো ওদের ট্রিট দেওয়ার প্ল্যান করছেন? করলে কি খুব অসুবিধা হবে? কেন করবেন? হেই, আপনি কি আমার প্রেমে পড়েছেন নাকি? আপনার লক্ষণ তো সুবিধার না। মোটেও তেমন নয়। অহেতুক ভাবনা রাখো তো। আরওয়া দুষ্টুমি মার্কা হাসি দিয়ে বলল, আসলে আপনার দোষ নাই, এমন সুন্দরী বউ থাকলে প্রেমে না পড়ে উপায় আছে।
বলতে লজ্জা লাগলে থাক, বলতে হবে না। সামিয়া হ্যান্ড মিররে নিজের মেকআপ চেক করে বলল, কি বলবে বলেছিলে, এখন বলো। রিজভি ওর দিকে পূর্ণ দৃষ্টিতে এতক্ষণ চেয়েছিল। ওর কথায় নড়েচড়ে বলল, আসলে কিছু সমস্যা হয়ে গেছে, টাকাটা ম্যানেজ করতে পারি নাই। কিছু দিন পরে দিলে হবে না? সামিয়া ওর হাত মুঠোয় নিয়ে বলল, ওহ বাবু, এই সামান্য ব্যাপার নিয়ে এত আপসেট হয়েছিলে? তোমার চেহারা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, আসলে তুমি চেয়েছো, আমি দিতে পারছি না, তাই একটু আনিজি লাগছিল। টেনশনের কিছু নেই। তোমার ফোন থেকে সিম খুলে নাও তো। কেন? তোমার ফোনটা দিয়ে টাকা ম্যানেজ করব। তুমি যখন দিবে তখন ঋণ শোধ করে আবার ফেরত নিব। বন্ধক টাইপ আর কি। তোমার টাকাটা এত প্রয়োজন। না হলে কি তোমায় বলতাম সোনা? রিজভি হাসল। হেসে বলল, তাহলে তোমার ফোনটা দিয়ে আরো বেশি টাকা ধার পাবে। আমারটার চেয়ে তোমারটা দামি বেশি। এটা আমি কিভাবে দিব? তোমার গিফট করা কোনো কিছু কি আমি কাউকে দিতে পারি? তুমি জানো না তোমার প্রতিটা গিফট আমি কত যত্নে তুলে রাখি। রিজভি কাচের জানালা ভেদ করে দূরের ব্যস্ত রাস্তার দিকে চেয়ে রইল। পৃথিবীতে নানারকম অত্যাচার আছে, তবে সবচেয়ে বড় অত্যাচার হলো ভালোবাসার মানুষ থেকে পাওয়া অত্যাচার। না বলা যায়, না শোয়া যায়। কুহু আর পাপিয়া শপিং করতে এসেছে। শপিং মলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে পাপিয়া বলল, ধুরর, কিছুই পছন্দ হচ্ছে না তোর। ওর কত দোকান ঘুরব, তুই এত অধৈর্যশীল কেন? সবেই তো এলাম। ঘুরে ঘুরে যাচাই বাছাই করে কেনাকাটা না করলে লস খেতে হয়। তোর সবসময় এমন করা লাগে। সামান্য লিপস্টিকের শেড খুঁজতেই 2 ঘন্টা শেষ। লিপস্টিকের শেডকে সামান্য বলছিস? তুই জানিস এটা কত ইম্পর্টেন্ট। একটু 19-20 হলেই সাজটাই বরবাদ। তুই তোর পছন্দের ব্র্যান্ডের শেডকোড মনে রাখলেই পারিস। এত কষ্ট করে খোঁজা লাগে না। আইডিয়া ভালো, তবে আমার এত টাইম নাই লিখে লিখে লিস্ট করে ঘোরার। হ্যাঁ, তোর আজাইরা ঘুরতে সময় আছে, লিস্ট করতে সময় নাই। যত্ত সব। ইস, এত রাগ করিস কেন? তুই আমার বোন না? আমার সাথে ঘুরবি না তো কার সাথে ঘুরবি? ঢং তোর। আচ্ছা চল, তোকে বার্গার খাওয়াবো। তবুও রাগ করিস না। তুই আরো কয়েক ঘন্টা ঘুরবি তাই না? এজন্য বার্গার অফার করছিস? তুই আমায় কত বুঝিস। সো সুইট অফ ইউ। জীবন আমারে কতবার শিক্ষা দেয়। আমি তবুও কেন যে সব ভুলে আবার একই ভুল করি। ইয়া আল্লাহ। এই পাপিয়া, দেখ দেখ, এইটা রিজভি না? হ্যাঁ, রিজভি তো। ওর সাথের মেয়েটাই সামিয়া। হুম। মেয়ের মেকআপ সেন্স ভালো, ফিনিশিং ভালোই দিয়েছে। তুই দূর থেকে ওর মেকআপ স্কিল বুঝে ফেললি, হ্যাটস অফ। চল গিয়ে কথা বলি। না রিজভি রে, চিনোস না, এখন আমাদেরকে দেখলে সব বিল আমাদের ঘাড়ে ফেলবে। যা, তুইও না কি বলস? ওর বাপের টাকার অভাব আছে নাকি? ও কেন এমন করবে? ওর বাপের টাকার অভাব নাই, তবে ওর আছে। হাত খরচা তো সব এই ডাইনির পেছনেই উড়ায়। মাস শেষ হবার আগেই ফকির হয়। আঙ্কেল ওজোস। নির্দিষ্ট অ্যামাউন্টের উপর 1 টাকাও দেয় না। ওরা যদি একে অপরের জন্য পারফেক্ট হয় তবে টাকা পয়সা ম্যাটার করে না। গফের পেছনে টাকা উড়ানো খারাপ নাকি? তুই একটু বেশি ন্যারো মাইন্ডের। পাপিয়া মিল্কশেকের স্ট্র মুখে দিয়ে অন্যদিকে চেয়ে হাঁটতে লাগল। সে কি আসলেই বেশি ন্যারো মাইন্ডেড? আরোয়ার ঘুম থেকে উঠে বসতেই পাশে চেয়ে দেখে জাওয়াদ গভীর ঘুমে আচ্ছন্ন। সে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে বিড়বিড় করে বলল, জামাই এত সুন্দর হয়ে লাভ কি হলো বলুন তো? মন ভরে একটু দেখাও যায় না, ছোঁয়াও যায় না? এই নিষ্ঠুর লোকের চেহারা এত সুন্দর করে না বানালেও পারতে আল্লাহ। জাওয়াদের যখন ঘুম ভাঙ্গল সে চোখ মেলেই দেখে আরোয়া ওর মুখের উপর ঝুঁকে বসে আছে।
ফোলা ফোলা চোখ দুটো পরম মুগ্ধতায় তার দিকে মনোনিবেশ করে আছে। জাওয়াদের এই প্রথম মনে হলো আরওয়া দেখতে খুব সুন্দর। ওর ফর্সা মুখটায় কোমলতা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘুমের প্রভাবেই কি এত মোহনীয় লাগছে, নাকি আসলেই সে দেখতে এমন? ঘুমন্ত মানুষের উপর কেউ এভাবে ঝুঁকে বসে থাকে? এত মনোযোগ দিয়ে কি দেখছ? আরওয়া হাই তুলে বলল, আমি মনোযোগ দিয়ে দেখছিলাম। কে বলল? আমি তো ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম আপনি আসলেই ওর মতো। কার মতো? কতগুলো বিড়াল আছে না? দেখতে অনেক সুন্দর, দেখলেই কেমন আদর আদর লাগে। ইচ্ছে করে কোলে তুলে কিছুক্ষণ কচলাই। কিন্তু ওদের ধরতে গেলেই রেগে যায়, খামচি দিতে চায়। যদিও আপনার মতো ধামরা লোককে আমার কোলে তোলার ইচ্ছে নেই। জাওয়াদ বিরক্তস্বরে বলল, ভাষায় কি সব শব্দ ব্যবহার করো? হুহ, আসছে আমার সভ্য ভাষাবিদ। তো তুমি আমার দিকে এমন চোখ বড় বড় করে তাকিয়ে এটা ভাবছিলে? আজীব। দেখুন দেখুন, আমি একদম ঠিক ভেবেছি। আপনিও তাকানোতে রেগে যাচ্ছেন। ওদের দিকেও বেশিক্ষণ তাকালে ওরা রেগে যায়। একদম সেইম টু সেইম অ্যাটিটিউড। তুমি উদ্ভিদ নিয়ে গবেষণা করো নাকি প্রাণী নিয়ে? বিড়াল গবেষক আরওয়া। আসলে আমার কিউরিসিটি বেশি তো, তাই এবনর্মাল কিছু দেখলেই পর্যবেক্ষণ করতে আরম্ভ করি। এখন হোক সেটা উদ্ভিদ কিংবা জিদ্দি বিড়াল টাইপ মানুষ। তোমার যত সব আজগুবি চিন্তা ভাবনা। জাওয়াদ অফিসের জন্য তৈরি হবার সময় আরওয়া দুহাত পেছনে রেখে আবদারের স্বরে বলল, এই শুনুন, আজকে আমি আপনার টাই বেঁধে দেই। জাওয়াদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, নো থ্যাঙ্কস, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। দিন না একটু বেঁধে দেই, প্লিজ প্লিজ প্লিজ। জাওয়াদ পেছনে ফিরে আরওয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, মতলবটা কি তোমার? আজ সকাল সকাল কি শুরু করেছ? আরওয়া ভাবুক গলায় বলল, আমি অনেক ভেবে দেখলাম আপনার থাকায় আমার বিশেষ কোনো লাভ হচ্ছে না। তাই ভাবছি টাইয়ের প্যাচে ফেলে আপনাকে উপরে পাঠিয়ে দিলেই ভালো হয়। আরওয়া যেভাবে মাথা ডান কাতে ফেলে হাতের ভঙ্গি করে দেখালো, মনে হচ্ছে সত্যিই ওর হাতের টাইয়ের মাঝে জাওয়াদের গলা ফাঁস খেয়ে ঝুলে আছে। জাওয়াদ সেটা কল্পনা করতেই খুক খুক করে কেসে উঠল। নিজেকে সামলে বলল, পাগল নাকি তুমি? আরওয়া ড্রেসিং টেবিল থেকে ইয়ার রিং নিয়ে কানে পড়তে পড়তে বলল, আপনার সাথে থেকে কেউ স্বাভাবিক থাকতে পারে। তাছাড়া আমার আগে থেকে স্ক্রু ঢিলা ছিল, এখন তো খুলে পড়ে গেছে বোধহয়। দ্রুত না খুঁজলে আর পাওয়াই যাবে না। হে হে হে। উফফ, তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আপনার সময় নষ্ট হচ্ছে কই? রোমাঞ্চ করার সময় তো বেঁচে গেছে, ওটায় কাটাকাটি করে নিন। হিসেব করে দেখবেন সব ব্যালেন্সেই আছে। যাই হোক, আমার অনেক তাড়া আছে, আজকে একটু আর্লি বের হতে হবে। লেট করা যাবে না। বলেই লাজুক হাসি দিয়ে চলে গেল। জাওয়াদ ওর ভাবভঙ্গি কিছুই বুঝল না। এই মেয়ে ক্লাসে যাওয়ার কথা বলতেই এমন লাজুক হাসল কেন? কার জন্য এই লাজুকতা? কই, কাল তো তেমন কোনো ছেলেকে দেখলাম না। আহহ, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ফেলবে। নাহিয়ান রাউন্ড শেষ করে সাবার কেবিনে ঢুকল। মুচকি হেসে বলল, আয়হায়, আমার বউটাকে পেশেন্টের ড্রেসেও কি সুন্দর লাগে। মাশা আল্লাহ। সাবামলান হেসে বলল, তোমার সবসময় বাড়িয়ে বলা লাগে। উহু, আমি এক রতিও বাড়িয়ে বলছি না। তাই? একদম তাই। এখন কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? ব্যথা করছে? সেলাইয়ে ব্যথা করছে একটু? কিছু দিন একটু কষ্ট করতে হবে, অপ্রয়োজনে নড়াচড়া করো না কেমন? আম্মু কি চলে গেছেন? না, মেজো আম্মু আসছিল খাবার নিয়ে। তার সঙ্গে ক্যান্টিনে আছেন। ওহ আচ্ছা নাহিয়ান, এবার কি আমরা বেবি নিতে পারব? ও আসবে তো? নাহিয়ান ওর মাথায় হাত বুলিয়ে বলল, যদি আল্লাহ চায় সে আসবে। না আসলেও বুঝে নিবে এটা আমাদের পরীক্ষা।
সাবা চোখের কার্নিশ গড়িয়ে জল পড়ল। কাপা গলায় বলল, বেশি শখের জিনিসের খুঁত বেশি থাকে। আমাকে তুমি বেশি ভালোবাসো তো তাই আমার মাঝে অনেক সমস্যা। আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারলাম না। সাবা এসব কি ধরনের কথা? বাচ্চা কি মানুষ বানায়? এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। সবাই এই নেয়ামত পায় না। হজরত ইব্রাহিম কিংবা হজরত জাকারিয়া উনারা জীবনের শেষ দিকে সন্তান লাভ করেছিলেন। আমাদের জীবন তো এখনো পড়েই আছে। ধৈর্য ধরো না। উনি চাইলে সব হবে। সাবা অপর পাশে ফিরে কাঁদতে লাগল। নাহিয়ান ওর বাহুর উপর মাথা রেখে স্নেহার্দ্র গলায় বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি সাবা। তোমার দোষগুণ মিলেই তোমাকে ভালোবাসি। আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এত কষ্ট পাচ্ছ পাখি? আমি আছি তো। রিজভি অনেকটা কাচুমাচু করে বলল, পাপিতা একটু এদিকে আসবি। পাপিয়া বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, যা বলার বলে ফেল, উঠতে পারবো না। তুই এমন রেগে রেগে কথা বলছিস কেন? আমি রেগে নেই। আসলে কেউ যখন দোষ করে তখন তার এমনিই মনে হয় অপরজন রেগে আছে। রিজভি প্রফুল্ল স্বরে বলল, তার মানে তুই রেগে নেই? ওটা জাস্ট আমার মনের ভাবনা। যাক, বাঁচা গেল। পাপিয়া আগের হালেই বসে আছে। রিজভিকে সে নখেদর্পণে চিনে। এর মতো বেহায়া পৃথিবীতে দ্বিতীয় আর একটাও নেই, থাকলেও পাপিয়া তাকে চিনে না, চিনতে চায়ও না। তার লাইফে এই একটা বেহায়াই যথেষ্ট বিরক্তির। রিজভি ওর জমিয়ে রাখা খোসা ছাড়ানো বাদাম মুঠোয় করে মুখে তুলে চিবুতে চিবুতে বলল, তুই আসলেই জোশ। তোর মতো বেস্ট ফ্রেন্ড পাওয়া আমার সাত কপালের ভাগ্য। আমি এতক্ষণ ধরে খোসা ছাড়াচ্ছি, একটা বাদামও খাইনি। আর তুই এক পলকে মুঠোয় করে গালে ভরলি। তোকে আমি কোটি টাকার একটা লেসেন দিলাম। জমিয়ে রাখার প্রবণতা মোটেই ভালো নয়। লাইফে যাই পাবি, হোক সেটা টাকা, ঘোরার সুযোগ কিংবা আনন্দ, তখনই সেটা লুফে নিবি। পরে করবি ভেবে তুলে রাখবি না। পৃথিবীতে একদল সম্পদের পাহাড় গড়ে যায় কিন্তু ভোগ করতে পারে না, এর আগেই দুনিয়া ছেড়ে চলে যায়। আরেক দল উত্তরাধিকার সূত্রে সেই সম্পদ ভোগ করে মজা নেয়। কি বুঝলি? পাপিয়া ওর দিকে চেয়ে বলল, ভালো বলছেন ভাই, আপনি তো মহান বুদ্ধিজীবী। ক্ল্যাপ হবে। যাক, তোকে এত বড় শিক্ষা দিলাম, এখন ফিদে। আমি তো তোকে বলি নাই শিক্ষা দিতে। তাছাড়া এতগুলো বাদাম যে সাবার করলি, এইটা কম। অকৃতজ্ঞ নারী। আমি উদারমনা বলে তোর গোস্তাখি মাফ করলাম। তোর কাছে মাফ চাইছে কে? দিনে দুপুরে স্বপ্নবিলাস করিস না তো। দূরে যা। রিজভি একটু নরম হয়ে বলল, দোস্ত, তুই তো আমার সোলম্যাট। আমার আত্মার আত্মীয়। আমার কত্ত কাছের বিপদের বন্ধু। তোকে আমি কত্ত ভালোবাসি রে। তুই যদি দেখতি আমার মনটা। তোর জন্য কত দোয়া আসে এই মন থেকে। খবরদার বলতেছি, তেল মারিস না। তোর মিথ্যা ফাঁদে আমি পা ফেলব না। পাপিতা, তোকে আমি কত আদর করে পাপিতা বানিয়েছি। আমি চাইলেই তোর নাম পাপি বলতে পারতাম। কিন্তু না, আমি তোকে সফট এন্ড সুইট পাপিতা ডাকি। আমার এই সব ভালো দিক কি তোর চোখে পড়ে না? আমাকে কি না তুই শিকারী ভাবিস? কোথায় আমি তোকে আগলে রাখতে চাইছি, আর তুই? পাপিয়া ঘাস থেকে উঠে জাভা ঝাড়ল, ব্যাগ কাঁধে তুলে বলল, কয় টাকা লাগবে? ছি ছি, আমি তোর কাছে টাকার চাইতে এসব বলিনি। আমাকে কি ভাবিস তুই? নাটক না করে বলে ফেল। তোর নাটক আমার ভালোই জানা আছে। রিজভি মাথা চুলকে বলল, 25,000 লাগবে। তুই 10 দিলেই হবে, বাকিটা অন্য কারো থেকে জোগাড় করব। আর তুই চিন্তা করিস না, আমি তোর সব ঋণ শোধ করব। পাপিয়া কটমট করে বলল, সামিয়াকে 25,000 টাকা দিবি? এই মেয়ের কি আক্কল নাই? ও কি জানে না তুই এখনো স্টুডেন্ট? তোর কাছে এত টাকা কোত্থেকে আসবে?
আর ওই বা এত টাকা দিয়ে করেটা কি? এভাবে বলিস না দোস্ত। ওর খুব প্রয়োজন না হলে কি খুঁজতো নাকি? তুই দিতে পারবি না? হিয়ার কাছে পাবো মনে হয়। অবশ্য আমি আরো কয়েকজনকে বলে রাখছি, তুই হচ্ছস লাইফ জ্যাকেট। কোথাও না পেলে তুই একমাত্র ভরসা। আমার ঠেকা পড়ে নাই তোরে টাকা দিতে। দূরে যাত। রিজভি মুখ মলিন করে করুণ গলায় বলল, আজ অভাবে পড়তেই নিষ্ঠুর রূপ দেখাচ্ছিস। এই তোর বন্ধুত্ব? ছোটবেলায় কতবার লিখছস, অথচ প্রয়োগের বেলা পিছিয়ে যাচ্ছিস। পাপিয়া ডোন্ট কেয়ার মুডে বলল, ছোটবেলায় কত কি লিখছি শিখছি, জীবনে প্রয়োগ করি কয়টা? ওসব ইমোশনাল ব্ল্যাকমেইল করে লাভ নাই। তোর ওই নাদান গফের জন্য আমি 1 টাকাও দিব না তোকে। নাদান বললি কেন? তুই সবসময় ওকে হেয় করে কথা বলস। এটা ঠিক না। ও আমার গফ, ওকে রেসপেক্ট করস না ভালো, বাট ডিসরেসপেক্ট করবি না প্লিজ। পাপিয়া আর কোনো কথা বলল না। ভেতরের রাগ দমিয়ে প্রস্থান করল। আম্মু আসবো। আয়। কি করছিলে? আমার কাজ কি একটা? তোর বাবার রোজ কিছু না কিছু সেলাই করতে হয় আমাকে। আজ বোতাম ছিঁড়ে তো কাল সেলাই ছুটে যায়। পেয়েছে তো একটা দর্জি বউ, তাই রোজ তার সেলাই করানো লাগে। তোর পরীক্ষা শেষ? আজকে শেষ হলো। বেশ তো। দ আম্মু উনাকে বলো না আমাকে বাসায় দিয়ে আসতে। কতদিন হলো যাই না। কোকেয়া বেগম দাঁত দিয়ে সুতা কেটে বললেন, একটু আগেই বেআইন কল করেছিল, তোকে পাঠানোর কথা বলল। আমি ফারাজকে বলবো তোকে নিয়ে যেতে। আরোয়া শাশুড়ির গলা জড়িয়ে বলল, থ্যাংক ইউ আম্মু। কোকেয়া হেসে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম। আরোয়া খুশিমনে নাচতে নাচতে রুমে গিয়ে ব্যাগপত্র গোছাতে লাগল। জাওয়াদ মিটিং শেষে ছাদের ওয়েটিং স্পেসে গিয়ে বসল। মিটিংটা আশানুরূপ ভালো হয়নি, তাই মনমেজাজ খানিকটা বিক্ষিপ্ত হয়ে আছে। ফোনে তার ছোট মামা মিজানুর রহমানের কল দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। হাসিমুখে কল রিসিভ করেই বলল, আসসালামু আলাইকুম মামু, কেমন আছো? ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। কোথায় আছিস? অফিসে। আর কোথায় থাকব? তাও কথা। কিন্তু কেবিনে তো তোকে দেখা যাচ্ছে না। অফিসের নাম করে কোথায় বসে আছিস? জাওয়াদ চমকে বলল, মামু তুমি ঢাকায় এসেছ? সত্যি? মিজান সাহেব হেসে বললেন, তোকা মিথ্যা বলছি রে পাগলা। ছুটে আয় ফাস্ট। জাওয়াদ এক প্রকার পাগলা ঘোড়ার মতোই দৌড়ে ছুটে গেল মামার কাছে। এই মানুষটা তার কত প্রিয় সে তা বলে প্রকাশ করতে পারবে না। জাওয়াদের জীবনে যদি কখনো প্রিয়জনের লিস্ট করতে হয়, সবার প্রথমে থাকবে ছোট মামা। মিজান সাহেবও কম না, এই ভাগ্নেকে অন্য সবার চেয়ে বেশি স্নেহ করেন। মিজান সাহেব জাওয়াদের কেবিনে বসে ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। জাওয়াদ দৌড়ে এসে হাঁপাতে লাগল। মিজান সাহেব বললেন, 5 মিনিট 33 সেকেন্ড লাগলো তোর আসতে। জাওয়াদ তাকে জড়িয়ে ধরে বলল, মামু কতদিন পরে এলে? মিজান সাহেব ভাগ্নের পিঠ চাপড়ে বললেন, বেশি না, মাত্র 5 বছর 3 মাস 10 দিন 13 ঘন্টা 46 মিনিট 34 সেকেন্ড পর এসেছি। জাওয়াদ মামার কথা শুনে হাসতে লাগল। না, এই মানুষটা একটুও বদলায়নি। জাওয়াদ ইন্টারকমে কল করে লাঞ্চ পাঠাতে বলল। তারপর হাসিমুখে বলল, কানাডা থেকে আজকেই এলে? ঢাকায় ল্যান্ড করেই তোকে দেখতে চলে এসেছি। এখনো আপাকেও বলিনি আসব। ভালো করেছ। সবাই অনেক সারপ্রাইজ হবে। তারপর কি অবস্থা তোর? এই তো ভালোই। ভালো তো দেখছি না, জোবায়ের খন্দকারের কার্বন কপি বনে গেছিস। সারাক্ষণ অফিসেই থাকিস। সপ্তাহে একদিন ছুটি নেস তো নাকি উনার মতো শুক্রবারেও দুপুর থেকে অফিস করিস?
জাওয়াদ হেসে বলল, এখন রুলস বদলেছে। সপ্তাহে একদিন বন্ধ থাকে। ওহ আচ্ছা। সানজেনা, মাহিম কেমন আছে? ওদেরকে আনলে না? না, এবার সলো ট্রিপে এসেছি। তাছাড়া ওদের কারোই বাংলাদেশে আসার ইচ্ছেও নেই। রুবিনা ওদেরকে বাংলাদেশ সম্পর্কে কি বলেছে কে জানে, ওরা ভুলেও আসতে চায় না। জাওয়াদ প্রসঙ্গ পাল্টে বলল, ভালোই হয়েছে তুমি একা এসেছ। আমি তোমার সঙ্গে সিলেট যাব। অনেক দিন বেড়াতে যাই না। এবার কিন্তু পুরো সিলেট ঘুরব। রেডি থাকো। এখন না। আমি আগে কিছু দিন কুষ্টিয়ায় থাকব। কুষ্টিয়ায়? হুম। মামু, কিছু হয়েছে? মিজান সাহেব উদাস কণ্ঠে বললেন, আমার বিদেশি কালচার কোনোকালেই ভালো লাগেনি। অথচ আমাকে পরবাসী হয়ে জীবনযাপন করতে হচ্ছে। সানজেনা আর মাহিম তো ওখানেই জন্মালো। বলতে গেলে ওরা আর কখনোই এখানে আসবে না। ওখানেই সব সেটেলড হবে। এখানে এসেও হতাশ লাগছে। আধুনিকতার ছোঁয়া চারদিকে লেগে গেছে। ঢাকা শহর আগের মতো নেই। আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে এখনো মাটির তাজা খুশবু পাওয়া যায়, গরু ছাগলের আবাদি আছে, গরুর গাড়ি চলে। যান্ত্রিক কোলাহল নেই। কিছুদিন আমি গ্রামবাংলার অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে চাই। আমার কি মনে হয় জানিস, আমার ফুসফুস ভর্তি যন্ত্রপাতির গ্যাস। আমার অক্সিজেন লাগবে। আর সেটা একদম প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাবে। জাওয়াদ চুপচাপ মামার দিকে তাকিয়ে রইল। মিজান সাহেবের চোখে মুখে কেমন হতাশার ছাপ। অথচ এদেশের বেশিরভাগ মানুষ বলতে গেলে ড্রিম কান্ট্রি বলতে ইউরোপ কান্ট্রি বোঝে। সেখানে সিটিজেনশিপ প্রাপ্ত মানুষটা কি নিদারুণ মন খারাপ নিয়ে পরিবারকে রেখে একাই ফিরে এসেছেন কটা দিন মনভরে শ্বাস নিতে। জাওয়াদ বেকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আর মনে মনে নানান কথা ঘুরপাক খাচ্ছে। পুরুষদের জীবনে সুখশান্তি নির্ভর করে তার জীবনসঙ্গীর উপর। একটা নারী চাইলেই যেমন সংসার সুখের স্বর্গ বানাতে পারে, তেমনি যন্ত্রণাময় জাহান্নাম বানাতে পারে। জাওয়াদের মনে সবসময় ভয় হয়। মেয়েদের অতিরিক্ত চাহিদা, অকৃতজ্ঞ মনোভাব, সবকিছুতে সমান অধিকার বলে চেঁচানো। প্রতিটা সেক্টরে প্রতিযোগী মনোভাব, যেন পুরুষেরা ওদের শত্রু, ওদেরকে হারিয়ে জিততে পারলেই শান্তি। জাওয়াদের এই নারী বিদ্বেষী মনোভাব ভীষণ তীব্র। ওর কাছে নারী মানে এক আতঙ্কের নাম। সে নিজেকে বুঝো দেয় তার মাচাচি কিংবা বোন আর দাদিও নারী। ওরা তো খারাপ না। এখনো অনেক মেয়ে আছে যারা খুব ভালো। কয়েকজনের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না। সাবাও তো এডুকেটেড মেয়ে। সে তো ওদের ঘর ভাগ করেনি। সবার সঙ্গে মিলেমিশে আছে। সবাই তো নিপা কিংবা রুবিনা মামির মতো না। এখনো অনেক মেয়ে আছে যারা স্বামীকেই সব ভাবে, ভালোবেসে সংসারকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সেই পজিটিভ যুক্তি বেশিক্ষণ টিকে না। চারপাশে নেগেটিভ এক্সাম্পল গুলো এতটাই প্রকট হচ্ছে, জাওয়াদ চাইলেও ভরসা করতে পারে না ওর জীবনে ভালো কেউ এসেছে। বেলকনির গ্লাস আটকে জাওয়াদ রুমে প্রবেশ করতেই নজর যায় ঘুমন্ত আরওয়ার দিকে। সে ধীর পায়ে বেডের একপাশে বসে আরওয়ার দিকে তাকায়। গোলাপি রঙের ছোট্ট মুখখানি, চিবুকে থাকা গাঢ় কালো তিলটা তার চেহারার মাধুর্যতা বহুগুণ বাড়িয়েছে। ঘন কালো চুলগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এত অগোছালো ওর ঘুমের মধ্যে যেন সে যুদ্ধ করে। আরওয়ার চোখের মণি সাধারণ মণির চেয়ে একটু বড় বড়। ও যখন ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে মনে হয় গরুর চোখের মতো মায়াবী। জাওয়াদ কথাটা ভেবেই মৃদু হাসল। আরওয়া যদি শুনত ওর চোখকে গরুর চোখের সাথে তুলনা করেছে, তবে এতক্ষণে পানিপথের যুদ্ধ বাঁধিয়ে দিত। জাওয়াদ ওর এলোচুল সরিয়ে ধীর গলায় বলল, তোমাকে নিয়ে আমি ভীষণ কনফিউজড জানো। মাঝেমধ্যে মনে হয় তুমি খারাপ না। মুখে যাই বলো মনের দিক দিয়ে হয়তো ভালো। আবার মনে হয় তুমি খুব সাংঘাতিক।
নিজেকে যেমন ক্ষতবিক্ষত করতে পারো অন্যকেও করতে 2 মিনিট লাগবে না। আমার এই বিড়ম্বনা পরিত্রাণের উপায় কি বিচ্ছেদ? নাকি অন্য কোনো সমাধান আছে বুঝতে পারছি না। আরোয়া ঘুমের মধ্যেই হেসে উঠল, হাসতে হাসতে বলল, ওহ স্যার, আপনি এত মজার। হাসতে হাসতে আমার পেট ব্যথা করছে। জাওয়াদ ভালোমতো খেয়াল করে বুঝল আরোয়া ওকে বলেনি, ঘুমের মধ্যেই কথা বলছে। সে আপনা মনেই বলতে লাগল, সারাদিন বকবক করে পোষায় না ম্যাডামের, ঘুমের মধ্যেও চালিয়ে যেতে হবে। চ্যাটার বক্স একটা। মাঝরাতে আরোয়ার পানির তেষ্টায় ঘুম ভেঙে যায়। সে পানি পান করে চুপচাপ বসে রইল। আহ, স্বপ্নটা বেশি ভয়ঙ্কর ছিল। দৌড়াতে দৌড়াতে পুরা ঘাম ছুটে গেছে। এসির পাওয়ার কি কমে গেছে? এত গরম লাগছে কেন? এসির রিমোট খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে ফের বিছানায় শুয়ে পড়ল সে। পাশে জাওয়াদ আরাম করে ঘুমাচ্ছে আর সে জেগে আছে। না, জাওয়াদের এত সুখ তো সহ্য হচ্ছে না। এখন কি উনাকে তুলে ঝগড়া করব? কয়টা বাজে? ঘুম ভাঙলে কি খুব রেগে যাবে? অনেক চিন্তাভাবনা শেষে আরোয়া চুপচাপ ঘুমানোর সিদ্ধান্ত নিল। মনে মনে বলল, থাক বেচারা, সারাদিন কত পরিশ্রম করে, রাতে একটু ঘুমাক বরং। কিন্তু ওর মন কি এত সহজে মানে? হঠাৎ আরোয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। শয়তানি মার্কা হাসি দিয়ে ব্যাগ থেকে মার্কার পেনটা বের করে বলল, আমি খুব বোর হচ্ছি খন্দকার সাহেব। লেট মি এনজয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে। কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরোয়া মনের সুখে জোর গলায় ব্যাগ গোছাতে গোছাতে গান গাইছে। জাওয়াদ চোখ কচলে উঠে বলল, আরোয়া, তোমার ভাঙা রেকর্ডারের বন্ধ করবে। আমার গানকে আপনি ভাঙ্গা রেকর্ডার বললেন? তুমি গান গাইছিলে নাকি বক্তৃতার মতো লাইন আওড়াচ্ছিলে? এটাকে গান বললে গানেরও অপমান হবে। নেক্সট টাইম কোনো গান গাওয়ার আগে গানটা শুনে ভালোমতো চর্চা করিও। আরোয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মানুষ মনের সুখ প্রকাশ করতে গান গায়। তাছাড়া আমি কোনো মিউজিক কম্পিটিশনে যাচ্ছি না যে আমাকে লিরিক মুখস্থ করে সুরে সুরে গাওয়া শিখতে হবে। মনের সুখ প্রকাশ করার ইচ্ছে হলে ছাদে কিংবা লনে যাও না। আমি ঘুমাচ্ছি, চোখে পড়ছে না। দেখুন, এমনিতেও আপনার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। আমি তো ভোর থেকে গান গাইছি না। সময় জ্ঞান আমার আছে। আমার গান আপনার জন্য অ্যালার্মের মতো কাজ করেছে, বুঝলেন? আপনি এখন উঠে পড়ুন, বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না। তুমি ব্যাগ প্যাক করছো যে? চলে যাচ্ছ নাকি? চলে গেলে আপনি অনেক খুশি হবেন। আপনাকে খুশি করতে আমার বয় গেছে। তা তো জানি। তাহলে কোথাও বেড়াতে যাচ্ছ? আম্মু বলেনি আপনাকে? কি? আমাকে বাসায় দিয়ে আসার কথা ছিল না? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। বলতে ভুলে গেছে হয়তো। সমস্যা নেই, এখন বলে দিবে। আপনি রেডি হয়ে নিন। জাওয়াদ উঠে ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে চমকে উঠে দরজা খুলে বলল, আরোয়া, এসব তুমি করেছো তাই না? আরোয়া ইনোসেন্ট ফেস করে বলল, আমি কেন করতে যাব? দেখুন গিয়ে, রাতে কোনো ভূত এসে করে দিয়ে গেছে। হ্যাঁ, ভূতেরা ক্লাসের সিয়ার তো, ওদেরও ব্যাগে মার্কার পেন নিয়ে ঘুরতে হয়। বলেই সে দরজা আটকে ফ্রেশ হয়ে নিল। মনে মনে বলল, বাচ্চা মেয়ে একটা। আরোয়া মুখ ভার করে বলল, ধুর্রর, রাগল না। ডাইনিংয়ে সবাই ব্রেকফাস্ট করতে বসতেই জোবায়ের সাহেব বললেন, আয়েশা, আজ নাইওর যাচ্ছ? জি দাদা সাহেব। বেশ তো, কিছুদিন বেরিয়ে আসো। তোমার পরিবারের সবাইকে আমার সালাম দিও। জাওয়াদ: জি। তুমি আয়েশাকে পৌঁছে দিবে। শ্বশুরবাড়ি যাওয়ার সময় কখনোই খালি হাতে যাবে না। আবার গেইটে নামিয়ে দিয়ে চলে এসো না। ভেতরে যাবে, সবার সাথে কুশল বিনিময় করবে। প্রয়োজন হলে থাকবে। মনে থাকবে।
জি দাদা সাহেব। নাহিয়ান ফোন কেটে বলল, ইটস নট ফেয়ার দাদা সাহেব। আপনি জাওয়াদকে একদম লাইন বাই লাইন সব শিখিয়ে দিচ্ছেন, অথচ আমাকে এসব বলেননি। এটা তো ঠিক না। আপনার উপর আমাদের সবার সমান অধিকার আছে। আপনার সম্পত্তি যেমন উত্তরাধিকার সূত্রে আমরা সবাই সমান ভাগে পাব, আপনার গানও সমান পাওয়ার অধিকার আছে। আপনি আমার বেলা এসব বলেননি কেন? জোবায়ের সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, তুমি তোমার স্ত্রীকে কোনোদিন ভার্সিটির গেইটে নামিয়ে চলে গেছ। ভেতর অবধি যাওনি এমন কোনো দিন ছিল? নাহিয়ান ডানে বায়ে মাথা নেড়ে বলল, কিন্তু এটার সাথে ওটার কি কানেকশন? কানেকশন আছে। মানুষ স্বভাবত যা করে তাকে তা সবসময় শিখিয়ে দিতে হয় না। কিন্তু যে ব্যতিক্রম হয় তাকে ধরে ধরে সব শেখাতে হয়। ওহ আচ্ছা। আপনি ভাবছেন জাওয়াদ আরওয়াকে ওদের গেইটে নামিয়ে দিয়ে চলে আসবে? হেহেহে। কি রে, তুই আসলেই এমন করতি নাকি? জাওয়াদের দিকে তাকিয়ে জাওয়াদ মনে মনে ভাবছিল, ও আসলেই এমন করত। একই শহরেই তো আরওয়াদের বাসা, ভেতর অবধি যাওয়ার দরকার কি? আরওয়া মনে মনে বলল, ওহো দাদা সাহেব, এখন তো মনে হচ্ছে আপনার উচিত ছিল উনাকে রোমাঞ্চ করাও শিখিয়ে দেওয়া। এ যে রোবট, কমান্ড না দেওয়া অবধি কোনো কাজই করবে বলে মনে হয় না। আরওয়া রুমে এসে গড়াগড়ি খেয়ে হাসতে লাগল। জাওয়াদ ওর পেছনেই আসায় ওর হাসি দেখে বলল, কি ব্যাপার, তোমার কি মৃগী রোগ আছে? এমন গড়াগড়ি খাচ্ছ কেন? আরওয়া ভ্রু কুঁচকে বলল, মৃগীরোগী দেখেছেন কখনো? ওটার সাথে এটার কোনো দিক মিল আছে? জাওয়াদ কাভার থেকে শার্ট প্যান্ট বের করে বলল, কয়দিনের জন্য যাচ্ছ? কেন মিস করবেন বুঝি? শান্তিতে কতদিন ঘুমানো যাবে তার হিসাব করব। এমনভাবে বলছেন যেন আমার জন্য রাতে দুচোখের পাতা এক করতে পারেন না। শুনুন, শুধু আমি বলেই এমন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? হর্নি কোনো মেয়ে হলে এতদিনে আপনাকে। আমার তো মাঝে মধ্যে মনে হয় তুমি এলাকার বখাটে গুন্ডা। তোমার চাহনি কথা বলার ধরন সুবিধার না। বিয়ের আগে গলির মুখে বসে ছেলেদের টিজ করতে বুঝি? আরওয়া হাত দিয়ে নিজের চুল ঠিক করে বলল, বখাটে হলে তো ভালোই হতো, আপনাকে জোর করে রেইপ করে ফেলতাম। আচ্ছা, ছেলেদেরকে রেইপ করা যায়? উমম, ভালো আইডিয়া দিলেন তো, গুগল করতে হবে এই বিষয়ে। তুমি গুগলে এসব সার্চ দিবে? সিরিয়াসলি? হোয়াই নট? অজানা কিছু জানতে হলে গুগল ছাড়া কে আছে? জাওয়াদ হঠাৎ ওর দিকে কদম বাড়াল। আরওয়া শুরুতে স্থির হয়ে থাকলেও ওর এগোনো দেখে ধীরে ধীরে পেছাতে লাগল। জাওয়াদ ওর দিকে এগোতে এগোতে একদম দেয়ালের দিকে নিয়ে গেল। দেয়ালে পিঠ ঠেকতেই আরওয়া জোর গলায় বলল, কি হয়েছে আপনার? এমন এগিয়ে আসছেন কেন? জাওয়াদ বাঁকা হেসে বলল, এখনো তো কিছুই করলাম না, অমনি হাওয়া ফুসস। এমন টিকটিকির মতো কলিজা নিয়ে এত বড় কাজ করবে? আরওয়া ওকে চমকে দিয়ে ওর গলা জড়িয়ে আদুরে গলায় বলল, একদিন বলেছি না প্রতিপক্ষকে কখনো ফুটবল ভাববেন না। কখন যে কে কি করে বসে আপনি জানেন না। জাওয়াদ ওর কোমর জড়িয়ে কাছে এনে বলল, তোমার সাহসের প্রশংসা করতে হয়। আগুন নিয়ে খেলতে ভয় করে না। যদি বলি আপনি আমার বর বলেই সাহসটা দৃঢ় আছে। আগুন নেভানোর পানি হিসেবেই তো আমাদের সৃষ্টি। জাওয়াদ ওর কপালে থেকে চুল সরিয়ে কানে গুজে ফিসফিস করে বলল, সাহস যদি দৃঢ়ই হতো এমন কাঁপছ কেন? ভয় নাকি আবেগ? আরওয়া ওর চোখে চোখ রেখে গাঢ় গলায় বলল, আমি রোবট নই। আমি রক্ত মাংসে গড়া মানুষ। আপনার স্পর্শে আমার আবেগ প্রখর হবে, এটা কি স্বাভাবিক নয়? জাওয়াদ ওর কোমর ছেড়ে দিয়ে দূরত্ব বাড়াল। আরওয়া ওর দিকে কিতক্ষণ চেয়ে তাচ্ছিল্যের হাসি দিল। মনে মনে বলল, গুড লাক আরওয়া। বলেই জাওয়াদের ঘাড় ধরে কাছে টেনেই ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জাওয়াদ শুরুতে রেসপন্স না করলেও ধীরে ধীরে গভীর চুম্বনে ডুবতে শুরু করল।
করিমুন্নেসা চুপচাপ বসে আছেন। আরওয়া তার সামনে বসেই জাতি দিয়ে সুপারি কাটছে। তো কি সিদ্ধান্ত নিলি? জামাইয়ের ভাত খাইবি নাকি চলি আইবি? আরওয়া মলিন গলায় বলল, দাদিজান, আমার উনাকে অনেক ভালো লাগে। উনি যখন রাগী রাগী গলায় কথা বলে কিংবা বিরক্ত স্বরে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থাকে, তখনও আমার অনেক ভালো লাগে। আমি বহুবার ভেবেছি চলে আসব, কিন্তু চলে আসতে মন চায় না। আমার মনে হয় উনার আশেপাশে থাকাটাও শান্তির। এসবের কোনো লজিক আছে বলো? আমি এমন বোকা বোকা চিন্তা ভাবনা করছি কিভাবে? উনি আমাকে ভালোবাসে না এটা জানা সত্ত্বেও আমি শাবানার রোল প্লে করছি কিভাবে? করিমুন্নেসা নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, বুবু মায়াগো, মন গলতে সময় বেশি লাগে না। শাবানারে নিয়া যতই মজা করস না কেন, হেতি সত্যিকার বাঙালি নারীর উপমা আছিল। তখনের যুগে আমরা ভাবতাম স্বামী সব। হে মারুক কাটুক জলে ভাসাইয়া দেখ, তবুও হেই পরম আপনজন। তারে কষ্ট দিলে আল্লাহর সন্তুষ্টিও মিলত না। তুইও তো এই জাতেরই মায়া, যতই আধুনিকতা আসুক এই বীজ মনে ঠিকই গাঁথিয়াছে। সব হয়েছে তোমার জন্য। তোমার সাথে বসে বসে আগের দিনের বাংলা সিনেমা দেখে আমার এই হাল হইছে। আর কি মনে হয় হুনবিনি? আর তুন লাগে হেতে ঠিকই তোরে পছন্দ করে। পজিটিভ বলিও না, এমনিতেই উনার প্রতি ফুরবল হয়ে আছি। তুমি আরো পজিটিভ বললে আমি মিথ্যে স্বপ্ন দেখতে শুরু করব। শেষটা ভিন্ন হলে মানতে বেশি কষ্ট হবে। এত নিরাশ হইস না বুবু। আল্লাহ চাইলে সব সম্ভব। আরওয়া ফোনের দিকে তাকিয়ে নিরাশ হয়ে বলল, এখন পর্যন্ত একবার কল দেয় নাই। আমি না থাকায় সুখেই আছে। মনে মনে হয়তো ভাবছে ভালোই হয়েছে আপদ বিদায় হলো। তুই কল দে। না, আমি দিব না। কেন? দিলে কি আন্নের গাত ফোসকা ফইরবনি? এরই ইগিন করিচ্চা, জামাইয়ের ভাত খাওন এত সোজা না। তুমি খালি আমাকে বলো, উনারে কিছু বলো না কেন? আর রক্তকে? তুই না হেতে। হুহ। ভেঙ্গাই লাভ নাই। কল দে হেতেরে। হেতে যত দূরে যাইব তুই তত কাছে যাইবি। তুই কিল্লেই ছাড় দিবি। বেডাই তোরে ছাড়ি দিলে বিপদকামী হয়। তুই হেতের বউ, হেতের উপর তোর যেমন হক আছে তোর উপর হেতেরও হক আছে। বুইজ্জতি আর কথা। অগত্যা আরওয়া জাওয়াদকে কল করল। 3 বার রিং পড়ার পর জাওয়াদ কল রিসিভ করে বলল, হুম আরওয়া বলো। কেমন আছেন? ভালো, তুমি? ভালো। কি করছিলেন? অফিসে। হঠাৎ কল দিলে যে? কোনো কাজ ছিল? না, এমনি আপনার খোঁজখবর নিতে কলট দিলাম। তোমাকে দিয়ে আসছি যে 8 ঘন্টাও হয়নি। আরওয়া ফট করে ফোন কেটে বলল, দাদিজান, আমি আসছি যে একদিনও হয় নাই। করিমুন্নেসা হো হো করে হেসে উঠলেন। আরওয়া নিজের কপাল চাপড়ে বলল, উফ উফ, আমি আসলেই বলদি। জাওয়াদ ফোনের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? মেয়েটা আমাকে মিস করছিল নাকি? অন্যের শেখানো বুলি আওড়ালে তোতাপাখি হওয়া যায়, মানুষ না। হঠাৎ এই কথা বললে কেন? জহির সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমাদের ছেলেকে দেখে কি কিছু বুঝতে পারো কোকেয়া? ও আদেশ মানতে মানতে এমন মেরুদণ্ডহীন হয়েছে, নিজ বুদ্ধিতে কিছু করার সাহস করে না। আমি কতবার চেয়েছি এই অবস্থার পরিবর্তন করতে, কিন্তু বাবার জেদের সামনে কিছু করতে পারলাম না। আমার মাঝেমধ্যে নিজেকে অপরাধী মনে হয়। কোকেয়া তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, এতে তোমার দোষ নেই। আব্বার মনে হয়েছে উনি ওকে সঠিকভাবে মানুষ করতে পারবেন। তাই ওর সবকিছুতে তিনি একচ্ছত্রভাবে শাসন করেছেন। এর পেছনে কোনো না কোনোভাবে আমিই দায়ী। আমার অন্যান্য ভাইবোনের তুলনায় আমি একটু বেশি স্বাধীনচেতা ছিলাম। উনার মতে আমি উচ্ছন্নে গেছি। আমার এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা উনার কখনোই পছন্দ ছিল না। উনি আমার জীবনের কোনো কিছুতেই মনমর্জি চালাতে পারেননি।
হয়তো সেই ক্ষোভটা জাওয়াদকে দিয়ে মিটিয়েছেন। খেয়াল করে দেখো অন্য কারো বেলা উনার এত খবরদারি চলে না যতটা ওর বেলা চলে। বিজনেসের ক্ষেত্রেও ওকে টেনেছে। তুমি অযথাই এসব ভেবে মন খারাপ করছো। বাবা মা কখনো খারাপ চায় না। হাসালে কোকেয়া। বাবা মাও মানুষ। আর কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি একটা কথা বিশ্বাস করি জানো, ইতিহাস ঘাটলেও এটাই পাবে। বাবা ভোগবিলাস বেশি করলে সন্তানকে অভাবে পড়তে হয়। আবার বাবা অভাবে বাস করলে সন্তান ভোগবিলাস করতে পারে। অর্থাৎ এক প্রজন্ম সুখ করবে আরেক প্রজন্ম দুঃখ করবে। এভাবেই চলছে পরম্পরা। তোমার কথা ফেলতে পারছি না, কিন্তু এখন কি কিছু করার আছে বলো? যা হবার তা তো হয়েই গেছে। আই উইশ আমি তখন কোনো স্টেপ নিতাম। অফিস থেকে ফিরে জাওয়াদ কফি মেকার অন করল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে পান করতে করতে ভাবতে লাগলো ও অফিস থেকে এলেই আরওয়া রোজ পানি এগিয়ে দেয়। হাসি মুখে কিছুক্ষণ কথা বলে। অন্য সময়ের তুলনায় বেশ পরিপাটি থাকে। মেয়েটা আসলেই সাংসারিক, এইসব খুঁটিনাটি বিষয় খুব সচেতনভাবে পালন করে। জাওয়াদ ওর পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। বইখাতা সব কোনোরকম একপাশে ঠেসে রেখেছে। কয়দিনের পরীক্ষায় সবকিছুই উলটপালট করে রাখা। জাওয়াদ ফ্রেশ হয়ে এসে ওর টেবিলে গোছাতে লাগল। সে অগোছালো কোনো কিছু পছন্দ করে না। অথচ তার নসিবে ওটাই জুটেছে। ও বরাবরই নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে। সিকোয়েন্সের নড়চড় ওর পছন্দ না। যেটা যেভাবে রাখে ওভাবেই যেন থাকে, সেদিকে তার সতর্ক দৃষ্টি থাকে। টেবিলের সব গোছগাছের মাঝে মগে কফি ঢেলে তাতে চুমুক দিতে দিতে আরওয়ার কালো ডায়েরিতে নজর গেল। বিনা অনুমতিতে অন্যের ব্যক্তিগত ডায়েরি পড়া ঠিক না। জাওয়াদের সেটা পড়ার কৌতূহল জাগলেও কঠোরভাবে দমন করল। টেবিলের উপর থাকা তাদের বিয়ের ছবির ফ্রেমটা হাতে নিয়ে ভাবতে লাগল কত দ্রুত সময় চলে যায়। আচ্ছা, ওকে কি একবার কল করা উচিত? ওই সময় হুট করে কল কেটে দিয়েছিল আর তো কথা হয়নি। ও কি ফোন কলের অপেক্ষা করছে? না, কল দিলে পরে যদি ভাবে আমি মিস করছি। লেগ পুল করতে ছাড়বে না যে দোষী মেয়ে। হিয়ার অনবরত কলে বিরক্তিতে ঘুম ভাঙ্গে পাপিয়ার। রুক্ষ স্বরে বলে, কি রে ভাই, সাত সকালে এত কল দিতে হয় তোর? মেজাজটাই খারাপ করে দেশ। হিয়া বিচলিত কণ্ঠে বলল, সরি দোস্ত, আমি জানি সকলে তোর ঘুম ভাঙলে মেজাজ খারাপ হয়। কিন্তু ঘটনাটা এতই সিরিয়াস, কল না করে পারলাম না। কি হয়েছে? দোস্ত, সামিয়া পালাইছে। সামিয়া পালাইছে মানে? রিজভি ওরে 30,000 টাকা দিল না। ওই টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালাইছে। মানে কি? ও না রিজভিকে ভালোবাসে। এখানে অন্য ছেলে আসছে কোত্থেকে? সেটাই তো। হলে একদম হইচই পড়ে গেছে। সামিয়া খালি রিজভি থেকেই টাকা নেয় নাই, এখানের আরও কিছু মেয়ের থেকেও নিছে। ও যে এমন পগারপার হবে কেউ কল্পনাই করে নাই। কি একটা অবস্থা! রিজভির কি হাল এখন কে জানে। শালি কুত্তি। এর মতিগতি যে সুবিধার না আগেই বুঝছিলাম। প্রেম করবি একটার লগে আর পালাবি আরেকটার লগে মাদারি। ও ভাই, তুই এত গালি দিচ্ছস কিভাবে? আমি তো জানতামই না তুই গালি পারস। তখন দেওয়ার প্রয়োজন পড়ে নাই তাই দি নাই। যাই হোক, রিজভি জানে এগুলো? জানি না। ঠিকই আছে, ওর সাথে এমনই হওয়া উচিত। আমার থেকে 10,000 নিচে বলে সামিয়ার বাবা অনেক অসুস্থ, তাই ইমার্জেন্সি 30,000 লাগবে। এই তার অসুখ। হারামি মাইয়া, গোল্ড ডিগার একটা। ওর নামে কেস করা উচিত। তুই ক্যাম্পাসে চলে আয়। আমার রিজভির জন্য টেনশন লাগতেছে। অয় তো পুরাই ক্রেজি। সব শুনে কেমন রিয়েক্ট করবে কে জানে। তুই টেনশন নিস না। যেমন কর্ম তেমন ফল। কাউকে অন্ধবিশ্বাস করতে নাই, তাইলে সে অন্ধ প্রমাণ করে চলে যায়।
ওর উচিত শিক্ষার দরকার ছিল। ঠিক বলছোস। আচ্ছা, আমি আসলে বাকি কথা হবে। রাখছি। তাড়াতাড়ি চলে আসিস। বাই। বাই। ফোন রেখে পাপিয়া আরও কিছুক্ষণ রিজভিকে গালিগালাজ করল। না, পেছনে বলে মজা লাগছে না, ওর সামনে বসে ওর মুখের উপর গালি দিতে পারলে শান্তি লাগত। জাওয়াদ ভেবেছিল আজ পুরো বিছানায় একা রাজত্ব করে আরামের ঘুম হবে। কিন্তু দেখা গেল সে এক কাতেই রাত কভার করেছে। ও এমনভাবে ঘুমাচ্ছিল যেন অপর পাশে আরওয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই হাত পা ছড়িয়ে যুদ্ধ করা মেয়েটা আজ নেই। রাতে কতবার যে ওকে ঠিক করে দিতে হয়। কখনো গায়ের উপর পা তুলে দিত তো কখনো কোলবালিশ ভেবে জড়িয়ে ধরত। অল্পদিনেই কেমন এক অভ্যাসে পরিণত হয়ে গেছে সে। আহ, এই অসহ্যকর মেয়েটা থেকেও শান্তি দেয়নি, গিয়েও শান্তি দিচ্ছে না। ঘুমের মধ্যেও মাথা থেকে সরছে না কেন। স্ট্রেয়ঞ্জ। জাওয়াদ আর ঘুমালো না। উঠে ফ্রেশ হয়ে জগিং করতে বেরিয়ে গেল। আরোয়া ঘুমের ঘোরে বলল, কোলবালিশটা বেশি নরম হয়ে গেছে। ভাল্লাগে না ধুরর। বলেই লাথি মেরে সেটা নিচে ফেলে দিল। বালিশ থেকে মাথা সরিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে ফের গভীর ঘুমে তলিয়ে পড়ল। আরোয়ার মা শিরিন নানান পদের তরকারি রান্না করে টেবিলে সাজাচ্ছেন। উনার রান্নার সুখ্যাতির কারণে দুদিন পর পর মেহমান আসেন। বেশিরভাগই খুঁজে দাওয়াত নেওয়া মানুষ। শিরিন ও মনের সুখে তাদের অনেক আপ্যায়ন করেন। কিন্তু এই জিনিসটা করিমুন্নেসার একদম পছন্দ না। কোনো উপলক্ষ ছাড়া প্রতি মাসে ২-৩ বার এত টাকা খরচা করে মেহমানদারি করার দরকার কি? লোকে তোষামোদ করে পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পছন্দ করে। কিন্তু আরওয়ার বাবা মা দুজনেই উল্টোটা ভাবেন। আমিনুল ইসলাম মাকে বোঝান, আল্লাহ যখন খুশি হন তখন ৩ জিনিস পাঠান। ১ মেহমান, ২ কন্যাসন্তান, ৩ বৃষ্টি। করিমুন্নেসা সাময়িক চুপ হলেও তার ফোন কাটা চলতেই থাকে। আরওয়া ডাইনিং এর অবস্থা দেখেই বুঝল আজ আবার মেহমান আসবে হয়তো। তাই সে আর এদিকে না থেকে তেতলায় মেজো চাচার ওখানে চলে গেল। মেজো চাচার মেয়ে রূপন্তী ক্লাস 3-তে পড়ে। ও দেখতে ভীষণ কিউট। আরওয়াকে দেখে রূপন্তী খুশিতে গদগদ হয়ে বলল, আরু আপু আসো আমার রুমে। জানো আব্বু আমার জন্য বারবি ডলের ছবি আঁকা ব্যাগ কিনেছে। পিঙ্ক কালারের। আমার স্কুলের সব ফ্রেন্ডরা বলেছে ব্যাগটা অনেক সুন্দর। ওয়াও! ব্যাগটা আসলেই অনেক সুন্দর। রূপ, আমাকে ব্যাগটা দিয়ে দাও না। এত সুন্দর ব্যাগ আমি আগে দেখিনি। কিন্তু তুমি তো বড়। তুমি এই ব্যাগ নিয়ে ভার্সিটিতে গেলে সবাই হাসবে না? হাসবে কেন? আয়রা আপু বলছিল উনি এখন বড় হয়ে গেছে। তাই সবকিছু বড়দের মতো কিনবে। কলেজে বারবি ডলের ব্যাগ নিলে সবাই উনাকে বাচ্চা বলে খেপাবে। তোমাকেও খেপাবে না? তাও ঠিক। কিন্তু তাই বলে পছন্দের জিনিস ব্যবহার করা বন্ধ করে দেওয়া কি উচিত? রূপন্তী গভীর চিন্তায় পড়ে গেল। আসলেই তো এটা কি উচিত? আরওয়ার মেজো চাচি রাইসা বেলের শরবত এনে বলল, শুনেছিস মুকিম নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছে? কি বলো? বড় ফুফু মেনে নিছে? রাইসা হেসে বলল, তোর কি মনে হয় উনি এত সহজে মানবেন? সেদিনও যে বড় বড় কথা বলছিলেন। উনার ছেলে এই, উনার ছেলে ওই। এবার দিল তো ছেলে মুখে চুনকালি মেখে। মুকিম ভাইয়াকে দেখে তো মনে হতো না উনি এমন কিছু করতে পারে। শোন, যাদের দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, তারা শুধু মাছ না, মাছের কাঁটা ও চিবিয়ে হজম করে ফেলে। তাও ঠিক বলছো। আমার বোনের মেয়ের জন্য বলেছিলাম, আর কত বড়াই করে বলেছে চেনাজানার মধ্যে ছেলে বিয়ে করাবে না। এখন কি হলো? ছেলে তো বলতে গেলে ঘরের মেয়েকেই বিয়ে করে আনলো। কাকে এনেছে? কাকে? আর ওর ফুফাতো বোন সাদিয়াকে। অনেক দিনের সম্পর্ক ছিল বলে। আরওয়া চোখ বড় বড় করে বলল, কি সাংঘাতিক।
মানুষকে আসলেই বাইরে থেকে বিচার করা যায় না। জাওয়াদ লাঞ্চ শেষে তার ছোট মামাকে কল করল। ভদ্রলোক এখন বলতে গেলে নেটওয়ার্কের বাইরে আছেন। কল দিলেও ভালোমতো সিগন্যাল পাওয়া যায় না সেখানে। দুপুরের দিকে সে উপজেলার ওখানে আসেন, তাই এই সময়টাতেই খোঁজ খবর নেওয়া লাগে। হ্যালো মামু। হ্যাঁ বল। তুমি ঠিক আছো তো? ওইখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি ঠিক আছি, চিন্তার কিছু নেই। ওদিকে সবাই ভালো তো? হুম। কানাডা থেকে কল করেছে। হ্যাঁ মামি কল করেছিল। বলল তোমাকে লাইনে পাচ্ছে না। কোথায় আছো খোঁজখবর নিল। ওহ। তুমি কবে ফিরবে? দেরি আছে। লাঞ্চ করেছিস? হ্যাঁ। তুমি? করেছি। জানিস আজ মেনু কি ছিল? কি? শোল মাছের ঝোল, কাঁচা কলার ভর্তা, ডাল দিয়ে পাট শাক। এসবে তোমার হলো? হয়েছে মানে দৌড়েছে। মাটির চুলার রান্না দারুণ টেস্ট। তুই আসবি নাকি? না। আপাতত একটা প্রজেক্ট নিয়ে বিজি আছি। প্রজেক্ট একটার পর একটা আসতেই থাকবে। সেসবে আটকে থাকলে লাইফ এনজয় করতে পারবি না। সুযোগ পেলেই বেরিয়ে পড়বি। সাগর, পাহাড়, নদী যা পারিস দেখে আসবি। এই পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করেছে মানুষের জন্য। মানুষ দেখবে না তোকে দেখবে। জাওয়াদ মুচকি হাসল। তার মামার গলা বেশ প্রফুল্ল শোনাচ্ছে। সে তার সলো ট্রিপ সত্যিই বেশ এনজয় করছে। রুমাইসা চিপস খেতে খেতে বলল, আমি তোদের রহস্য বুঝি না। তুই বলিস ভাইয়া এই বিয়ে মানে না, আবার দেখি ভাইয়া জেলাস ফিল করে। সেদিন আমাদের সব কয়টা ফ্রেন্ডকে ট্রিট দিল, ফ্রেন্ড সার্কেলে কে কে আছে বোঝার জন্য। সবচেয়ে মজার পয়েন্ট হলো তুই উনাকে বলেছিলি বিয়ে না মানার সলিড রিজন বললেই তুই চলে আসবি। উনি তারপরও তোকে কিছু বলছে না? আজীব না? আরোয়া শোয়া থেকে উঠে বসে বলল, এই লোকের কাণ্ডকারখানা সবই আজীব। আমি তো এসব ভাবতে বসলেও হাইপার হয়ে যাই। আমার তো মনে হয় এর গলায় একটা দরজা আছে। মনের কথা বলবার বেলা ওই দরজা বন্ধ হয়ে যায়। তবে উনার কেসটা যে প্রেমঘটিত না এটা শিওর থাক। এখানে অন্য কোনো কারণ আছে। আরোয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। কৌতূহলী গলায় বলল, তুই এত শিওর হয়ে কিভাবে বলছিস? যুক্তি কি শুনি। রুমাইসা কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়ে জ্ঞানী ব্যক্তির মতো বলল, প্রথমত বলি উনার যদি গফ থাকতো এতদিনে তুই কিছুটা হলেও টের পেতি। তার যে লাইফস্টাইল বললি আমার মনে হয় না কোনো মেয়ে এখানে এক্সিস্ট করে। তারপরও যদি ধরতে যাই তার গফ আছে তাহলে সে তোকে যে কোনো উপায়ে বিদায় করতে চাইত। তোর দেওয়া শর্ত লুফে নিতে দুবার ভাবত না। তোর কথায় লজিক আছে। এখন বের করা ট্রাই কর আসল ঘটনা কি। শার্লক হোমসকে মিস করছি। রুমাইসা ওর পিঠ চাপড়ে বলল, তুই পারবি দোস্ত, চিন্তা করিস না। শিরিন বেগম দরজায় নক করে বলল, আরোয়া দরজা খোল। জামাই আসছে। আরোয়া চমকে বলল, কি ব্যাপার না বলে হঠাৎ কেন এলো? রুমাইসা ফোন হাতে নিয়ে বলল, তোরে মিস করতেছে আর কি। তাই চলে আসছে তোর সাথে ঝগড়া করতে। জাগিয়ে চুলাচুলি শুরু কর। আমি লাইভ ভিডিও আপলোড করব। আরোয়া ঘটঘট করে রুম থেকে বেরিয়ে নিচে গেল। জাওয়াদ সোফায় বসে করিমুন্নেসার সঙ্গে কথা বলছে। তখনই আরোয়া এসে বলল, আপনি এখানে? করিমুন্নেসা নাতনির দিকে ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে বললেন, সালাম দি ভালাবুরা খবর এনা নিবি। এরে আই তোরে ইগিন্নি শিখাইছি। জাওয়াদ বাঁকা হেসে আরোয়ার দিকে তাকাল। যেন তাকে বকা খেতে দেখে তার ভীষণ আনন্দ লাগছে। আরোয়া ওর হাসি দেখে ঠাস করে ফ্লোরে বসে তার পা ধরে ফেলল। জাওয়াদ বিস্মিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। আরোয়া ওর পায়ে ধরে কয়েকবার সালাম করে টেনে টেনে বলল, ও আর পরাণের সোয়ামী গো আসসালামু আলাইকুম, আন্নে কেন আছেন? আন্নেট লাইয়ার যে ফরান পইচ্ছে।
আন্নেরে যদি আর কইলজাডা খুলি দেখাইতে ফাইরতাম তো দেইখতেন। ইগ্গো আন্নে এরুম হুগাই গেছেন কা? আন্নেরে বুঝি আর শোকে ধইচ্ছে। আহাইরে আর পরাণের সোয়ামী। জাওয়াদ ভ্যাবাচ্যাকা খাওয়া গলায় বলল, আরওয়া উঠো। এরকম পায়ে ধরে বসে থাকতে হবে না, প্লিজ উঠো। ওমা, এটা কি বলেন? আমার 10টা না 5টা না একটামাত্র স্বামী। আমি তার পায়ে থাকি বা মাথায় থাকি, এখানে কোনো নিষেধাজ্ঞা জারি করা যাবে না। জাওয়াদ বিব্রত চেহারায় করিমুন্নেসার দিকে তাকাল। করিমুন্নেসা নাতনির অভিনয় দেখে নিজেও ভরকে গেছেন। তিনি হা করে আরওয়ার দিকে তাকিয়ে রইলেন। আরওয়া জাওয়াদের পা ধরেই দাদিকে বলল, দাদিজান, হা করে থাকিও না। মশা ঢুকে যাবে। আমি তোমাকে আর ছোট হতে দিব না। স্বামীর খেদমতকারী বেস্ট নারী হয়ে দেখাব। সবাই বলবে করিমুন্নেসার নাতনি সেরা। রুমাইসা আর শিরিন দোতলা থেকে ওর কর্মকাণ্ড দেখে হাসতে লাগল। এই মেয়ে শুধরাবে না। জাওয়াদ আরওয়ার ঘরে বসে চারদিকে চোখ বুলাল। আরওয়া ওর জন্য কফি করে এনে বলল, আমাকে মিস করছিলেন বুঝি? জাওয়াদ কফির মগটা নিয়ে বলল, তোমাকে মিস করার মতো কিছুই ঘটেনি। আমি এসেছি তোমার খোঁজখবর নিতে। ইটস কাইন্ড অফ ফর্মাল ডিউটি। আরওয়া ওর মুখোমুখি চেয়ারে বসে বলল, ও আচ্ছা। তো খোঁজখবর নিয়ে চলে গেলেন না কেন? বড়রা সবাই এত করে বলল তাই ভদ্রতা রক্ষার্থে রয়ে গেছি। বুঝলাম। জাওয়াদ কফিতে লম্বা চুমুক দিল। আরওয়া ওর দিকে দৃষ্টি নিবন্ধ করে আছে। এই অস্বস্তি এড়াতেই সে কফিতে মনোনিবেশ করেছে। আরওয়া চোখ সরু করে বলল, আপনার কান দুটো এমন লাল হয়ে আছে কেন? এসির পাওয়ার কমাবো। না, ঠিক আছে। ধন্যবাদ। ফর্মালিটি দেখাতে হবে না। আমি ভাইয়া টি শার্ট আর ট্রাউজার এনে দিচ্ছি। আপনি ফ্রেশড হয়ে নিন। আরওয়া ওসব লাগবে না, রফিক চাচাকে পাঠিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই সব নিয়ে আসবেন। ওকে। তো ভালো আছো তো? রুমাইসা কি চলে গেছে? হুম। হ্যাঁ, ও চলে গেছে। আচ্ছা। তুমি কি আরও কিছু দিন থাকবে? কেন? এমনি জিজ্ঞাসা করছি। আপনি চাইলে আপনার সঙ্গে ব্যাক করব। নয়তো করব না। আমি না আসলেও কি এই সিদ্ধান্ত থাকত? সিদ্ধান্ত না, অবস্থা বুঝে ব্যবস্থা। তোমার কণ্ঠে আঞ্চলিক ভাষা কিউট লাগে। আমি যদিও সবটা বুঝিনি, কিন্তু গেস করতে পেরেছি অর্থটা কি ছিল। দাদিজানের বাবার বাড়ি নোয়াখালীতে। উনার কাছ থেকে শুনে শুনে শিখেছি। ওহ আচ্ছা। আপনার জন্য ডিনার রেডি করতে বলবো। এখন খাবেন নাকি দেরি করবেন? আজ বোধহয় অফিস থেকে তাড়াতাড়ি এসেছেন। জাওয়াদ বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। ঘুমে তার চোখ জ্বালাপোড়া করছে। কফি পান করেও ঘুমের ভাব কাটছে না। সে চোখ বন্ধ করে বলল, আমার বিশেষ খিদে নেই। ঘুমিয়ে পড়লে ডেকো না। আরওয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি কি ঘুমানোর জন্য আমাদের এখানে এলেন? জাওয়াদ কোনো জবাব দিল না। দ্রুতই গভীর ঘুমে তলিয়ে গেল। আরওয়া ওর গায়ে চাদর টেনে দিয়ে চুলে হাত গলিয়ে বলল, আপনার প্রেম যে কি দারুণ হবে ভাবতেই উচ্ছ্বাসিত হয়ে যাই। কিন্তু এই ভেবেও অশান্তি লাগে, সেই সৌভাগ্য কার হবে? ছেলেটা সত্যিই না খেয়ে ঘুমিয়ে গেল। তুই বলতি সব তো তৈরিই ছিল, ওকে না হয় আগে আগে খাইয়ে দিতাম। আম্মু, এত চিন্তা করো না। উনি যদি রাতে উঠেন আমি খাবার গরম করে দিব। এখন ঘুমাচ্ছে, যখন ঘুমাক। শিরিন আফসোস করতে করতে নিজের ঘরে গেলেন। করিমুন্নেসা পান মুখে তুলে বললেন, তুই ভাত খাস না কেন? হেতে যদি আর না উঠে তুই কি খালি ফেডে থাইকবিনি? আরওয়া দাদির পাশে বসে বলল, উনি উঠবেই। রুটিনের বাইরে ঘুমালে বেশিক্ষণ ঘুম হয় না। এখন আমি খেয়ে ফেললে উনি একা খেতে অস্বস্তি বোধ করতে পারে। তোর যা খুশি কর। আই যাইয়ের ঘুমাইতে। রাত প্রায় 1টা বাজে।
সবাই খাওয়া দাওয়া করে 11টায় যার যার ঘরে চলে গেছে। আরোয়া কিছুক্ষণ টিভি দেখে নিজের ঘরে এসে বসল। ডিম লাইটের নীলাভ আলোয় জাওয়াদকে ভালোই দেখা যাচ্ছে। আরোয়া হাতমুখ ধুয়ে এসে স্কিন কেয়ার নিল। তার ঘুমাতে সচরাচর দেরি না হলেও আজ সে লেট করছে। জাওয়াদ ঘুমিয়েছে প্রায় 4 ঘন্টা হতে চলল। একবার কি ডেকে দেখা উচিত। পরে শেষ রাতে খিদে পায় যদি। এই এই যে শুনছেন, উঠুন। জাওয়াদ ঘুম জড়ানো গলায় বলল, কি হয়েছে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? ইয়েস অফকোর্স। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। মানুষ বড়ই অকৃতজ্ঞ প্রাণী। জাওয়াদ ওর কথা শুনেছে কি না বোঝা গেল না। আরোয়া ওর বাহুতে ধাক্কা দিয়ে বলল, শুনছেন? উঠে খাবারটা অন্তত খেয়ে নিন। এত বড় রাত না খেয়ে থাকবেন? জাওয়াদের কোনো হোলদোল নেই। আরোয়া বিরক্তিস্বরে বলল, খুব তো বলেছে আমি না থাকলে আরামে ঘুমাবে। এই তার আরামের নমুনা। এমনভাবে ঘুমাচ্ছে যেন কয় রাত চোর পাহারা দিয়েছে। জাওয়াদ আচমকা ওকে টেনে পাশে শুইয়ে দিয়ে বলল, কেউ ঘুমালে চুপচাপ তাকে ঘুমাতে দিতে হয়। তা না করে কানের কাছে এত কথা বলে কেউ। ঘুমাও তো চুপ করে। যা বলছি তা করুন আগে। আমার ভীষণ খিদে পেয়েছে। উঠে কটা ভাত খেয়ে আমাকে উদ্ধার করুন। জাওয়াদ সাথে সাথে চোখ মেলে চাইল। উঠে বিস্মিত গলায় বলল, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? না, ভূতের জন্য অপেক্ষা করছিলাম। জাওয়াদ কিছুক্ষণ আরওয়ার দিকে তাকিয়ে রইল। আরওয়া ঘুমে প্রায় নিভে আসা চোখে বলল, প্লিজ তাড়াতাড়ি উঠেন, ঘুমে আমার চোখ ফেটে যাচ্ছে। আমি খাবার গরম করতে যাচ্ছি, জলদি আসুন। জাওয়াদ আর দেরি করল না। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিল। আরওয়া খাবার গরম করে ডাইনিং টেবিলের উপর রাখল। জাওয়াদের প্লেটে খাবার তুলে দিয়ে বলল, আপনি কি অসুস্থ? আপনাকে আমি এই কয় মাসে একদিনও অসময়ে ঘুমাতে দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। না, আমি ঠিক আছি। তুমি নিচ্ছ না যে? আরওয়া নিজের প্লেটে খাবার নিল। কিন্তু তার খাওয়ার মুড আর রইল না। সে খাবার নিয়ে নাড়াচাড়া করতে লাগল। জাওয়াদের পাতে এটা ওটা তুলে দিতে দিতে টুকটাক বাসার সবার খোঁজখবর নিল। জাওয়াদ ওর প্লেটের দিকে তাকিয়ে করা গলায় বলল, খাবার নষ্ট করা ঠিক না। খাচ্ছ না কেন? এমনিতেই। ডোন্ট ওয়ারি, এগুলো ওয়েস্ট করব না, গেইটের সামনে কুকুর আছে, ওকে দিয়ে দিব। তাহলে মিথ্যে বলেছিলে কেন? তোমার না খুব খিদে পেয়েছিল? মিথ্যে বলিনি। খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে। এই দুই প্রতিযোগীর মধ্যে ঘুম বিজয়ী হয়েছে। তাই খিদে মন খারাপ করে চলে গেছে। তোমার খেয়ে নেওয়া উচিত ছিল। অযথা না খেয়ে বসেছিলে কেন? শাবানা আন্টির জীবন যাপন করছি যখন, তাকেই ফলো করার চেষ্টা করলাম। এতে যদি রাজ্জাক সাহেবের মন গলে। হে হে। জাওয়াদ ওর খোঁচাটা হজম করে বলল, তুমি না উনার মতো অবলা নও। তবে এসব করার কি দরকার? যাই হোক, চুপচাপ খাবারটা শেষ করো। এত তালবাহানা শুনতে চাইছি না। আরওয়া ওর দিকে নিজের প্লেট বাড়িয়ে দিয়ে বলল, খাইয়ে দিন তাহলে খাবো। আমি খাইয়ে দিব কেন? তোমার হাত নেই। আমি বলেছি তাই দিবেন। আমি আপনার কথামতো খাবো যদি আপনিও আমার কথামতো খাইয়ে দিন। হিসাব একদম বরাবর। জাওয়াদের মেজাজটাই বিগড়ে গেল। সে রাগীস্বরে বলল, সবকিছুতে হিসাব বরাবর হতে হয়। কমবেশি হলে তোমাদের নারীবাদী চেতনায় ফোসকা পড়ে, তাই না? আরওয়া সাথে সাথে উঠে ওর মাথায় ফু দিয়ে বলল, কুল কুল। এত হাইপার হওয়ার কি আছে? হিসাব নিকাশ বাদ আপনাকে খাইয়ে দিতে হবে না। আপনি শান্ত হয়ে খাবার শেষ করুন প্লিজ। আরওয়া ঝাপসা চোখে চুপচাপ ভাত খেতে লাগল। ওরই ভুল হয়েছে, অযথাই ভুল মানুষের কাছে আবদার রেখেছে।
ওর আরও সচেতন হবার দরকার ছিল। জাওয়াদ জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। শান্ত গলায় বলল, আম সরি। আরোয়া তার প্রত্যুত্তর করল না। এখানে অযথা রাতবিরেতে সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না। নাহিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে সাবাকে ডাকছে। সাবা ওর জন্য ফ্রুটস নিয়ে আসছিল। ওর চিৎকার শুনে রুমে ঢুকে বিরক্ত গলায় বলল, একটু ধৈর্য ধরা গেল না? আমি তো আসছি। নাহিয়ান গলায় টাই ঝুলিয়ে বলল, তোমাকে বলি না আমি যতক্ষণ বাসায় থাকি আমার আশেপাশে থাকতে? এসব আনা নেওয়ার জন্য সার্ভেন্ট তো আছে নাকি? সাবা ওর মুখে আপেলের টুকরো দিয়ে টাই বাঁধতে বাঁধতে বলল, এসব ছোটখাটো কাজে অন্যকে বলতে আমার ভালো লাগে না। তাছাড়া তোমার জন্য কাজ করতে আমার ভালো লাগে। নাহিয়ান ওর কোমর জড়িয়ে বলল, তুমি এত লক্ষ্মী কেন বলো তো? তোমার কথায় আমার মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আমি লক্ষ্মী না গো। আমার বউটা আমায় বেশি ভালোবাসে। তাই সে আমার সবকিছুতেই ভালোটা খুঁজে পায়। এটা বুঝো তুমি। বুঝবো না কেন? বুঝলে তো তোমার উচিত আমাকে আরো বেশি বেশি ভালোবাসা। দূরে সরো কেন? সাবা ওর চুল আঁচড়ে বলল, সারাক্ষণ কাছে থাকলে দাম কমে যায় যদি। কিছু দূরত্ব আছে বলেই কাছে আসা স্বর্গীয় হয়ে ওঠে। এসব কাব্যিক লজিক আমি মানি না। আমি মনে করি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়লেই আকর্ষণ শক্তি হ্রাস পায়। তাই তোমার উচিত আমার কাছে থাকা প্রথম অরবিটে তীব্র আকর্ষণে থাকা ইলেকট্রনের মতো। যদি আমাতে ঘাটতি থাকে অষ্টক পূরণ করতে সরে যেতে হয়। নাহিয়া ওর কোমর ছেড়ে দিল। রুষ্ট গলায় বলল, তোমাকে আমার অষ্টক পূর্ণ করতে হবে না। সরে যাওয়ার চিন্তা মাথায়ও যদি আনো আমার চেয়ে খারাপ কেউ হবে না মাথায় রেখো। সাবা ওকে জড়িয়ে ধরে মান ভাঙানোর সুরে বলল, আহা, সোনা রাগ করে না। আমি তো মজা করেছি। তোমাকে ছেড়ে যাওয়ার সাধ্যি কি আমার আছে বলো? আমি নিজেই তো সাবা প্লিজ। আমার ভালো লাগে না। এসব আজেবাজে কথা মুখে এনো না তো। আচ্ছা আচ্ছা সরি। আর বলবো না। দেখি এবার একটু হাসো। নাহিয়ান গাল ফুলিয়ে বলল, শুধু জড়িয়ে ধরে মান ভাঙবে না। অন্য কিছু করো তারপর ভেবে দেখব। সাবা ওর কথা শুনে হাসতে লাগল, একে বলে যাতে মাতাল তালে ঠিক। সে তুমি যাই বলো আমি কানে তুলছি না। আচ্ছা যাও, আজ রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে আর সারপ্রাইজ থাকবে? হাহ। ইচ্ছে করে এমন করো। জানো তর সইতে পারি না। এমনিই হসপিটাল যেতে মন চায় না, তার উপর এমন সাসপেন্স তৈরি করলে। এত লম্বা দিন কাটবে কখন? যাও তো, এখন দেরি হয়ে যাচ্ছে। নাহিয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল, বউ আসলেই দেরি হয়ে যাচ্ছে। যাই হুম, ঠিকমতো লাঞ্চ করে নিও। বলেই কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ল। সাবা পেছনে থেকে বলল, সাবধানে যেও। কুহু ডিভানে শুয়ে বইয়ে ডুবে আছে, পাশেই পাপিয়া তেঁতুলের আচার খাচ্ছে আর টকের শব্দ করছে। কুহু ভ্রু কুঁচকে বলল, পাপ্পি তুই ইচ্ছে করে আমার সামনে বসে তেঁতুল খাচ্ছিস তাই না? দেখছিস না বই পড়ছি? তোর বই তুই পড় না, আমি কি চিল্লাচিল্লি করছি? তোর জন্য কি এখন খেতেও পারবো না? খাওয়ার আছে অন্য ঘরে গিয়ে খানা। টক জিনিসের লোভ দেখিয়ে মনোযোগ কাড়ছিস কেন? তোর মনোযোগের দরকার পড়েছে তাই মনোযোগ কাড়ছি। তুই তো বইয়ে ডুব দিলে শেষ না হওয়া অবধি বেরি হতে চাস না। তোর ওই রিজভির ঘটনা রিপিটেডলি শোনার বা এই সম্পর্কে কোনো কিছু বলার ইচ্ছা কিংবা সময় আমার নেই। তুই অযথা আমার মাথা খাইস না। এই আপু এমন করে বলিস কেন? আমার কি 10-12টা বোন আছে? তোকে না বললে কাকে বলবো? ভুল বললি আমি ছাড়া ও তোর আরও অনেক বোন আছে। এসব তেলমারা কথা বলিস না। আপু তুই কেমন? আজ আমি তোর মায়ের পেটের বোন হলে এমন বলতে পারতি। আমি কি তোকে চাচাতো বোন ভাবি?
আহোহো, এই মেয়ে আমারে মরলেও শান্তি দিবে না। কবরের সামনে এসে বলবে আপু সলিউশন দাও। পাপিয়া আদুরে গলায় বলল আল্লাহ তোকে দীর্ঘজীবী করুন। আরওয়া কাল রাত থেকে মুখ ভার করে আছে। সকালে ব্রেকফাস্ট করার সময় ও বিশেষ কথা বলেনি। জাওয়াদের নিজের উপর নিজেরই বিরক্ত লাগছে। কি দরকার ছিল অমন রিয়েক্ট করার? ও তো নিজের রাগ কাউকে দেখায় না, অথচ আরওয়ার বেলা কেন যে ওভার রিয়েক্ট করে ফেলে। বেচারি একটু আবদার করেছিল রাখালে কি খুব ক্ষতি হতো। সে নিজেও কি করবে, ও যখন সমতার হিসাব কষল চট করে মাথায় আগুন লেগে গেছে। আরওয়া হিসাব বরাবর না করে বলতে পারত ওয়াইফ হিসেবে আবদার করছি। তাহলে কি সে খাইয়ে দিত না? আচ্ছা সে কি আসলেই দিত? আরওয়া তো কত কি চায়, সে কি দেয়? ওর কত প্রশ্নের উত্তরও তো ঠিকঠাক দেয়নি। এই বিয়ে না মানার কারণ ও তো খোলাসা করে বলেনি। তবে আজ কোন মুখে ওর কথার ভুল ধরে নিজেকে জাস্টিফাই করছে? না না, এখানে ভুল আরওয়ার না, ভুল আমার নিজের। আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। বলেই সে দীর্ঘ শ্বাস ফেলল। জোবায়ের সাহেব অফিসে এসে মাত্রই জাওয়াদকে তার কেবিনে ডাকলেন। আজ তাদের একটা জরুরি মিটিং আছে। সেই বিষয়ে কথা বলতেই মূলত জাওয়াদকে ডেকেছেন। পিয়নের খবর পেয়ে জাওয়াদ কালবিলম্ব না করেই দাদার কাছে গেল। আসসালামু আলাইকুম দাদা সাহেব, আসব। ওয়ালাইকুমুস সালাম, হুম আসো। তাদের ম্যানেজার আলতাফ মাহমুদ বললেন আমি মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট দেখে আসছি। তিনি বের হয়ে যেতেই জোবায়ের সাহেব চেয়ারে হেলান দিয়ে বললেন আজকের মিটিংটা শেষ করে আয়েশাকে নিয়ে আসবে। আজ রাতেই তোমাদের ফ্লাইট। জাওয়াদ বিস্মিত স্বরে বলল আজ রাতেই ফ্লাইট বলতে? তুমি কি এই প্রজেক্ট রিড করনি? তোমাকে এমনিতেও আজ জাপান যাওয়া লাগতো। তাই দুজনের টিকিট করে ফেললাম। দুজনে বেরিয়ে আসো। দাদা সাহেব বলছিলাম কি, আমি তোমার লেইম এক্সকিউজ শুনতে ইচ্ছুক নই। খবরদার সাম্যকে কাজে লাগানো ট্রাই করবে না। এবার তাহলে ওর সাথে সাথে তোমাকেও পাবনায় পাঠাবো। এত শহর থাকতে পাবনায় কেন? জোবায়ের সাহেব সামনে ঝুঁকে রাগীস্বরে বললেন তোমরা যাকে সাইকিয়াট্রিস্ট বলো আমরা তাকে পাগলের ডাক্তার বলি। আমার মতে তোমার জন্য পাবনার চেয়ে ভালো হসপিটাল আর কোথাও নেই। জাওয়াদ মুখ ভার করে বসে রইল। জোবায়ের সাহেব পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বললেন তোমরা ভাবো তোমরা খুব স্মার্ট, চাইলেই বড়দের চোখে ধুলো দিতে পারো। কিন্তু সত্যিটা ভিন্ন। হতে পারে প্রযুক্তিগতভাবে তোমরা অনেক কিছুই জানো, তোমাদের মডার্ন টেকনোলজির নলেজ ভালো। তার মানে এই না সিনিয়র সিটিজেনদের মাথায় কিছু নেই, তোমরা চাইলেই তাদের ধোঁকা দিতে পারো। দাদা সাহেব আপনি আমাকে ভুল বুঝছেন। তেমনটা নয় আসলে। তুমি আয়েশাকে বিয়ে করতে রাজি ছিলে না। তোমার মতে আমি তোমাকে জোর করছো বিয়ে দিয়েছি। এ নিয়ে তোমার অনেক ক্ষোভ। কিন্তু একটা কথা বলবে জাওয়াদ, আয়েশার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও কি তোমার অভিমত এটাই হতো না? কোনো পার্থক্য কি থাকত? জাওয়াদ মাথা নিচু করে রইল, কোনো জবাব দিল না। জোবায়ের সাহেব ফের বললেন তোমার জীবনে বিশেষ কোনো নারী নেই এটা আমি ভালো করেই জানি। তোমার সমস্যা আয়েশাকে নিয়ে না, তোমার সমস্যা অন্যটা। আমি চাই তুমি সেটা ওভারকাম করো। জাওয়াদের নতমুখ দেখে তার মনটা ভীষণ খারাপ হল। তিনি নরম স্বরে বললেন জাওয়াদ তুমি আমার খুব পছন্দের নাতি। আমি তোমাকে নিজের ছায়া ভাবি। দেখো দাদুভাই, সংসার জীবন সহজ না, তবে অত কঠিনও না যতটা কঠিন তুমি ভাবো। এই পবিত্র সম্পর্কে আল্লাহর রহমত থাকে, বরকত থাকে। আমি চাই তুমি এই সম্পর্কটাকে সুযোগ দাও। একে অপরের পরিপূরক হও। আলতাফ মাহমুদ নক করে বললেন স্যার সবাই রেডি, আপনারা কি জয়েন করবেন? জোবায়ের সাহেব গায়ে কোট জড়িয়ে বলল যাওয়া আসছি। জাওয়াদ উঠে দীর্ঘ শ্বাস ফেলল।
সে কি আসলেই ওভারথিঙ্ক করছে? ওর ভয়ভীতিটা কি এতই অহেতুক? আরওয়া কি সত্যিই তাদের মতো হবে না? রিজভি ক্লাস শেষে নীরবেই বেরিয়ে গেল। আজকাল সে কারো সাথেই বিশেষ বলে না। ওর মনে হয় সবাই বুঝি ওকে নিয়ে হাসাহাসি করছে। ক্যাম্পাসে আসলেই সামিয়ার জন্য মনটা পুড়ে। বারবার মনে হয় তার ভালোবাসায় কিসের খামতি ছিল। কেন সামিয়া ওকে এত বড় ধোঁকা দিল? হে দিনের পর দিন ওর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। ও যখন যা চেয়েছে দেওয়ার চেষ্টা করেছে। ওর জন্য বন্ধুদের কত খোঁচা হজম করেছে। ওর বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে ঝগড়া করতেও দুইবার ভাবেনি। অথচ সামিয়া বিনিময়ে কি দিল? না, হেসব ভাবতে গেলেও বুকে অসহনীয় যন্ত্রণা হয়। নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বোকা বলে মানতেও ঘেন্না লাগে। এই রিজভি, দাঁড়া। পাপিয়ার ডাকে রিজভি দাঁড়িয়ে গেল। পাপিয়া ওর পিঠ চাপড়ে বলল, কালা হয়ে গেছিস নাকি? কত জোরে জোরে ডাকছিলাম, কানে শুনিস না? কি বলবি বল। আমার সাথে নীলক্ষেত চল। কিছু বই কেনা লাগবে। হিয়া বা সাফিনকে বল যেতে। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। ঢং করিস না তো। তোর ঢং দেখতে দেখতে বোর হয়ে গেছি। তোর আসলে শোকরানার নামাজ পড়া উচিত। বিয়ের আগেই সেটি আসল রূপ দেখাইছে। নয়তো কি করতি ভাব একবার। তুই তো খুশি হইছস তাই না? খুশি হব না কেন? শোন রিজভি, মেয়েদের ভালোবাসা দামি শাড়িগয়না বা লাখ লাখ টাকার উপর ডিপেন্ড করে না। যাকে ওরা ভালোবাসে সে খালি পকেটের হলেও ভালোবাসে। সামিয়া যার সাথে পালাইছে ও তোর মতো ধনী পরিবারের ছেলে না। ইনফ্যাক্ট ওর আর্থিক অবস্থা সামিয়ার চেয়েও খারাপ। এটা কি যথেষ্ট না তোর চোখে আঙুল দিয়ে দেখানোর যে ও আসলে তোকে কখনোই ভালোবাসেনি? তারপরও তুই ওর জন্য মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিস কেন? ও হয়তো ভালোবাসেনি, কিন্তু আমি তো বেসেছিলাম। আমার জন্য এটা মেনে নেওয়া কি সহজ? কোনো কিছুই কঠিন নয়। সময় খুব ভালো প্রতিষেধক। এটা সব ক্ষত সারিয়ে দেয়। তোর উচিত বাস্তবতা মেনে নিয়ে মুভ অন করা। অনেক দিন তো অন্ধ হয়ে জীবনযাপন করেছিস। এবার চোখ মেলে চারদিকে তাকা। লাইফটা এনজয় কর। এখন চল তো আমার সাথে। আমি তোর কত কথা রাখছি, আমার কথা রাখতে তোর এত অনীহা কেন? অতঃপর পাপিয়ার জোড়াজুড়িতে সে বাধ্য হয়ে নীলক্ষেতের উদ্দেশ্যে বের হল। আর নাতনি কোনাই রে? এরে তুই বুঝি আইজ হারাদিন দুয়ার বান্ধি বই থাইবি? দুয়ার খোল। করিমুন্নেসার ধাক্কাধাক্কিতে আরওয়া দরজা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কেঁদে কেটে তার চোখে মুখ ফুলে আছে। করিমুন্নেসা নাতনির মাথায় হাত বুলিয়ে বলল, কিয়া হইছে কইবি তো? এরুম করি কান্ধি রান্ধি এক কইরলে কি সমাধা হইবনি? দাদিরে ক চাইন কি হইছে? আরওয়া তার কোলে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, দাদিজান, আমি আর ও বাড়িতে যাব না। উনি আমাকে একটুও ভালোবাসে না। আমাকে উনি দেখতেও পারে না। আমি উনাদের ওখানে আর যাব না। তুমি আব্বুকে বলে দাও। কাইল রাইতে ভাত খাইতে বই কাইজ্জা কইরছোত কেন? না, আমি ঝগড়া করি নাই সত্যি। উনি শুধু শুধুই আমার উপর রেগে গেছে। পুরো ঘটনা শুনে করিমুন্নেসা বললেন, হেতের মাথা গরম হইল কেন এডাই তো বুইঝলাম না। কিন্তু বুবু, হেতে ক্ষমা চাইছে তোর কাছে, এডা ভালা দিক। তোরে আর কল টল দিসেনি। গোস্বা ভাঙ্গাইতে কিছু করছে না। ও, দেখছো তুমিও সব শুনে স্যাড হয়ে গেছো। এখন তুমিই বলো আমি ওখানে আর কেন যাব? এই বিয়ের কোনো ভবিষ্যৎ নাই। আমি উনাকে ছাড়ি দিব। উনি আমার থেকে মুক্তি চায় তো মুক্তিই দিব। করিমুন্নেসা কিছু বলার আগেই দেখেন দরজার সামনে জাওয়াদ দাঁড়িয়ে আছে। উনার সঙ্গে চোখাচোখি হতেই সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল। আরওয়া দ্রুত চোখ মুখ মুছে ঠিকঠাক হয়ে বসল।
আসো ভাই বসো। খাওয়া দাওয়া করছো? জি খেয়েই এসেছি। আসলে দাদি আমি এসেছি আরওয়াকে নিতে। এখনই বের হতে হবে। হাতে সময় বেশি নেই। হঠাৎ এত তাড়াহুড়া কেন? বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? কোনো আপদ বিপদ হয় নাই তো? নাহ নাহ, সব ঠিক আছে, চিন্তিত হবেন না। আরওয়া দাদিকে ইশারা দিল ও যে যাবে না সেটা বলতে। কিন্তু করিমুন্নেসা সেটা না বলে বললেন, তাহলে? আসলে আমাকে অফিসের কাজে জাপান যেতে হবে। দাদা সাহেব বললেন ওকেও সঙ্গে নিতে। তোমার বউ তো তোমার উপর রাগ করে আছে। দেখো তার রাগ ভাঙিয়ে নিতে পারো কিনা। আমি যাই, তোমার জন্য নাস্তা পানির বন্দোবস্ত করি। বলেই তিনি বেরিয়ে গেলেন। আরওয়া মনে মনে বলল, দাদিজান তুমিও পল্টি নিলা। মনে রাইখো। জাওয়াদ কিছুক্ষণ আরওয়ার দিকে তাকিয়ে রইল। কান্না করাই ওর নাক মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে আছে। চুলগুলো এলোমেলো ভাবে খোপা করাট। সকালে রুমটা যেমন দেখে গিয়েছিল এখনো তেমনই আছে। জাওয়াদ বালিশ ঠিক করে একপাশে রেখে ওর সামনে বসল। নর্মস্বরে বলল, আরওয়া, গতকালের জন্য আমি খুবই সরি। প্লিজ ফরগিভ মি। আরওয়া অভিমানে অন্যদিকে তাকিয়ে রইল। যেন সে জাওয়াদের কথা শুনতেই পায়নি। জাওয়াদ ওর গালে হাত দিয়ে নিজের দিকে ফেরাল। এই মেয়ে, আমি কি বলছি শুনছো না কেন? বললাম না সরি। আরওয়া গাল ফুলিয়ে বলল, এই আপনার সরি বলার নমুনা? এমন ধমকে ধমকে কেউ সরি বলে? ধমকালাম কখন? জোরে বলেছেন না। জোরে বললেই ধমকানো হয়। নয় তো কি? আচ্ছা মানছি আমার ভুল হয়েছে। আবারও সরি বলছি। আপনি সরি বললেও আমি আর ও বাড়ি যাব না। আপনি যেটা চেয়েছেন ওটাই হবে। আপনি কাগজপত্র ঠিকঠাক করে পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। তুমি ভেবে বলছো তো? হুম। তার মানে তুমি আমার সঙ্গে যাবে না? উহু। জাওয়াদ তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে আরওয়ার জন্য আনা কয়েক প্রকার চকোলেট আর আইসক্রিম বের করে সামনে রাখল। এসব কি খুশিতে দিচ্ছেন? আমি আর যাব না বলায়? জাওয়াদ আনন্দিত গলায় বলল, হ্যাঁ। এসব আমার গফ কিনে পাঠালো। বলল তোমাকে এসব দিয়ে বুঝিয়ে বললেই নাকি তুমি পথ থেকে সরে যাবে। এখন দেখছি এসবের দরকার ছিল না। তুমি তো আগে থেকেই রাজি হয়ে বসে আছো। নাও এগুলো রাখো। ভালোই হয়েছে বুঝলে, টিকিট তো কাটাই আছে, তোমার বদলে ওকে নিয়েই বরং জাপান যাব। আরওয়া মুহূর্তেই রণমূর্তি ধারণ করল। ওর কলার চেপে বলল, আপনার সাহস তো কম না। আপনি ঘরে বউ রেখে প্রেমিকা নিয়ে ঘুরতে যাবেন? আমি আপনার নামে কেস করব। আপনাকে আমি। জাওয়াদ ওর হাত ছাড়িয়ে বলল, বি প্র্যাকটিক্যাল আরওয়া। আগে পরে ওকেই তো আমি বিয়ে করব। তোমাকে ডিভোর্স দিতে অলমোস্ট 7 কি 8 মাস বাকি। এতদিন তো আর অপেক্ষা করতে পারি না। তাছাড়া সুযোগ যখন পেয়েছি কাজে লাগাবো না কেন? তুমি আর বাদ সেধো না কেমন? গুড গার্লের মতো এসব খেয়ে দেয়ে ঘুমাও। আমি যাই, আমাকে আবার ব্যাগ প্যাক করতে হবে। আরওয়া দরজা আটকে সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে অন্য মেয়ের সঙ্গে যেতে দিব না। আমিই যাব আপনার সঙ্গে। আপনি যদি আমার কথা না শোনেন আমি এখনই দাদা সাহেবকে কল করব। জাওয়াদ ওর কথা শুনে মনে মনে হাসতে লাগল। চলবে। গল্প কাটা কম্পাস। লেখনীতে আরশিয়া জান্নাত। দ্বিতীয় পর্ব।